বায়োলজিতে চিত্র নিয়ে প্যারা খায় না এরকম স্টুডেন্ট আসলে খুবই কম পাওয়া যাবে। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য একটা লাইফ সেভিং ক্লাস হতে চলেছে। বায়োলজির গুরুত্বপূর্ণ চিত্রগুলো আজকে আমি তোমাদেরকে খুবই সিম্পল ভাবে আঁকা শিখিয়ে দিব। তোমরা যদি এই ক্লাসটা জাস্ট পরীক্ষার আগ মুহূর্তে, তোমাদের বায়োলজি পরীক্ষার আগ মুহূর্তে একটু দেখে যাও, বা হচ্ছে তোমরা যখন প্র্যাকটিস করছো পরীক্ষার যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে একটু প্র্যাকটিস করে ফেলো একবার আমার এই ক্লাসটা করার পর, আশা করছি বায়োলজি চিত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো বায়োলজি চিত্র আঁকা শুরু করার আগে আমি তোমাদেরকে বলি, প্রথম কথা হচ্ছে ভাইয়া, বায়োলজি চিত্রর বিষয়টা তোমাকে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি বা শিল্পাচার্য জয়নুল আবেদিন হইতে হবে না, ঠিক আছে? কারণ তুমি যদি চিন্তা করো তুমি অনেক সুন্দর করে আঁকতে যাবা, পরীক্ষায় এত টাইম তুমি পাবা না। তোমার চিত্র সাইন্টিফিক্যালি একুরেট হতে হবে। সাইন্টিফিক্যালি একুরেট মানে কি? তুমি যেই চিত্রটা আঁকছো এই চিত্রের প্রত্যেকটা চিহ্নিতকরণ এবং এই চিত্রের মধ্যে যা যা থাকা দরকার ওই জিনিসগুলো আছে কিনা এইটাই টিচার খাতায় খুঁজবে, ঠিক আছে? সো চিত্র খারাপ হওয়ার চাইতে চিত্রটা সাইন্টিফিক্যালি একুরেট হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো চলো আমরা হচ্ছে আমাদের আজকের চিত্র, কি কি চিত্র আমাদের আঁকতে হবে এই জিনিসগুলো আমরা একটু দেখে নেই। সেই সাথে পাশাপাশি আমরা মানে কোন জিনিসগুলা আমরা হচ্ছে প্র্যাকটিস করব চিত্রের জন্য সেই জিনিসটাও আমরা একটা একটা করে দেখি। আচ্ছা, তো প্রথম যেই গুরুত্বপূর্ণ চিত্র আমি হচ্ছে তোমাদেরকে একদম গুরুত্বপূর্ণ চিত্র যেগুলো সেগুলো হচ্ছে একটু দেখিয়ে দিব, যাতে করে তোমরা এগুলোই বাসায় প্র্যাকটিস করতে পারো, পরীক্ষার আগ মুহূর্তে একটু দেখে যেতে পারো। প্রথম যেই গুরুত্বপূর্ণ চিত্র সেটা হচ্ছে ভাইয়া মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এখান থেকে কিছু জিনিস নিব, ধান নিব। সেটা হচ্ছে আমরা প্রথমে একটা ডিম আঁকবো, ঠিক আছে? প্রথমে কি করব? প্রথমে একটা ডিম আঁকবো। এইটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার বাইরের অংশটা। আর ভেতরের অংশটার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এরকম কয়েকটা আগে দাগ টানবো, বুঝছো? খুবই সহজ মাইটোকন্ড্রিয়া আঁকা, আঁকতে বেশি সময় লাগে না। আমরা হচ্ছে এরকম কয়েকটা দাগ টানবো, বুঝতে পারছো? ডট ডট কয়েকটা দাগ দিলাম। এরপরে হচ্ছে নদীর ঢেউ খেলানোর মতন করে কতগুলা দাগ টানবো। ওকে, আমার কিন্তু মাইটোকন্ড্রিয়ার বাইরের লেয়ার ভেতরের লেয়ার আঁকা হয়ে গেছে। এখানে কিন্তু আমি কিছুই করি নাই, জাস্ট হচ্ছে ডট ডট আঁকাইছি, এগুলা মাঝখানে জোড়া লাগাই দিছি, ঠিক আছে? এখন নেক্সটে আমি কি করব? এখানে আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ভেতরে আঙ্গুলের মতন ভাঁজ, এটাকে আমরা বলি ক্রিস্টি। এই ক্রিস্টির মধ্যে তোমার অক্সিজোম লাগানো থাকে। এখানে আমরা কতগুলা অক্সিজোম দিয়ে দিলাম। আমরা কতগুলা মানে দানা দানা হচ্ছে কতগুলা অক্সিজোম এঁকে দিলাম এই ক্রিস্টির গায়ে। কতগুলা দানা দানা হচ্ছে আমরা এঁকে দিলাম। ঠিক আছে, ওকে, এটা আমাদের অক্সিজম আঁকা হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা মাঝখানে কিছু ম্যাট্রিক্স আঁকবো। ম্যাট্রিক্স গুলো আমরা কি করব? আমরা হচ্ছে ডট ডট দিব, পেন্সিল দিয়ে তোমরা যত পারো ডট ডট দিয়ে দিব, ঠিক আছে? মাঝখানে হচ্ছে আমরা কতগুলা ডট ডট দিয়ে দিব। এছাড়া মাইটোকন্ড্রিয়াতে আরেকটা স্পেশাল দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রাইবোজোম থাকে কিছু, আর হচ্ছে হালকা পাতলা একটা ডিএনএও থাকে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএও থাকে। এই হয়ে গেল আমার পুরো একটা মাইটোকন্ড্রিয়া আঁকা। তোমরা এখানে আরো কয়েকটা রাইবোজোম আঁকাইতে পারো চাইলে, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম থাকে। এখন আসো আমরা চিহ্নিতকরণ কিভাবে করব। চিহ্নিতকরণ করার জন্য আমরা সুন্দর করে এই সাইডে একটা স্কেল দিয়ে দাগ টেনে নিব, যাতে করে আমাদের চিহ্নিতকরণের প্রত্যেকটা পয়েন্ট এই দাগ বরাবর হয়, ঠিক আছে? এই একটা সোজা একটা দাগ টানবো। এরপরে আমরা কি করব? এরপরে আমরা সুন্দর করে একটা একটা করে চিহ্নিত করব। বাইরের এইটার নাম কি ভাইয়া? আচ্ছা, একটু সোজা করে দেই। আচ্ছা, বাইরের এটার নাম কি? বাইরের এটার নাম হচ্ছে বহি মেমব্রেন, ঠিক আছে? তারপরে এই ভেতরের লেয়ারটার নাম কি? ভেতরের লেয়ারটার নাম হচ্ছে ক্রিস্টি বা অন্তমেমব্রেন, ঠিক আছে? ক্রিস্টি বা অন্তমেমব্রেন, তোমরা যেটাই লেখো না কেন। তারপর ভেতরের এইটার নাম কি? ভেতরের এই সাদা সাদা দানা যেগুলো আঁকাইছি সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অক্সিজোম। অক্সিজোম। তারপর এখানে যে সবুজ দিয়ে ডট ডট আঁকাইলাম এই জিনিসগুলা কি? এগুলো হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স।
ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। এরপর আমার কি আছে, এই যে মাঝখানে কমলা রঙের একটা গোল লাগছে, এই জিনিসটার নাম কি, এটা হচ্ছে আমার ডিএনএ। ঠিক আছে, এটাকে আমরা একটু এইভাবেও দেখাইতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এটার নাম কি, এটা হচ্ছে আমার ডিএনএ। আর এখানে যে কমলা রঙের একটা জিনিস আছে, এইটার নাম কি হবে, এইটা হচ্ছে আমার রাইবোজোম। এটা হচ্ছে রাইবোজোম। তাহলে এটা আমার কিসের চিত্র হয়ে গেল ভাইয়া, এইটাই হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার চিত্র। ওকে, ডান, মাইটোকন্ড্রিয়া ডান। এখন আমরা কোনটা আঁকবো, এখন আমরা আঁকবো ক্লোরোপ্লাস্ট। গুরুত্বপূর্ণ আরেকটা চিত্র। এই মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টই হচ্ছে আসলে বলা যায় যে তোমার বইয়ের, মানে তোমার যে বায়োলজি বই যেটা আছে, বায়োলজি বইয়ের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে এই দুইটা মানে চিত্রই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই দুইটা চিত্র যদি খুব ভালো করে পারো, ভিতরের জিনিস নিয়ে আসলে আহামরি একটা প্যারা খাওয়ার দরকার নাই। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়াটা আমরা কেমনে আঁকাবো, আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য একটু মোটা করে আঁকাই, যাতে করে হচ্ছে, আচ্ছা আমরা চিকন করেই আঁকাই। কি দিয়ে আঁকাবো, সবুজ কালার দিয়ে আঁকাই বাইরের লেয়ারটা। ওকে, এটা একটা বাইরের লেয়ার। এরপরে হচ্ছে একটা, এইটা হচ্ছে আমার 2 লেয়ার বিশিষ্ট ক্লোরোপ্লাস্টের মেমব্রেন। বাইরে একটা লেয়ার থাকবে, ভেতরে একটা লেয়ার থাকবে। এখানে আমরা কিন্তু দুইটা ডিম আঁকবো আর কি, বাইরের দিকে একটা ডিম আঁকবো, ভেতরের দিকে একটা ডিম আঁকবো। এরপরে কি আছে ভাইয়া, এরপরে হচ্ছে এখানে আমার কতগুলা গ্রানাম চাকতি আঁকাইতে হবে। গ্রানাম চাকতি আঁকা সহজ, এরকম কতগুলা দাগ দিবা, বুঝছো, প্রথমে এরকম কতগুলা দাগ দিবা, এদিকেও এরকম কতগুলা দাগ দিবা, তারপরে হচ্ছে এদিকে এরকম কতগুলা দাগ টানবা, এখানে কতগুলা দাগ টানা দিবা। ঠিক আছে, এরপরে কি করবা, এরপরে এইটার সাথে এইটারে কানেক্ট করে দিতে পারো। আচ্ছা, এখানেও আমি আরো কয়েকটা দাগ টানি সুবিধার জন্য। ধরো এইটার সাথে এইটারে কানেক্ট করে দিলা, তারপর ধরো এইটার সাথে কারে কানেক্ট করবা, ধরো এইটার সাথে এইটারে কানেক্ট করে দাও, এখানে আরেকটা এঁকে দাও, তারপর ধরো এইটার সাথে এইটারে কানেক্ট করে দাও। ঠিক আছে, এখন দেখো এখানে জাস্ট এগুলারে বন্ধ করে দাও। ঠিক আছে, এই হয়ে গেল আমার গ্রানাম চাকতি আঁকা। এখন আর কি বাকি আছে, এখন এইখানে আমার হচ্ছে কতগুলা স্ট্রোমা আঁকাইতে হবে। স্ট্রোমা, আমরা মাইটোকন্ড্রিয়াতে যা পড়ছি ম্যাট্রিক্স, এইখানে সেইটাকেই আমরা বলতেছি স্ট্রোমা। ঠিক আছে, তাহাই হচ্ছে এখানে স্ট্রোমা। মাইটোকন্ড্রিয়ার সাথে ক্লোরোপ্লাস্টের অনেক মানে মিল আছে, অনেক জায়গাতেই মিল আছে। ওকে, ওকে, এই মোটামুটি কয়েকটা হালকা পাতলা দিলেই হয়ে যাবে। এরপরে আর কি আঁকা বাকি আছে আমাদের, এইখান থেকে জাস্ট হচ্ছে আমরা এখানে কতগুলা রাইবোজোম দিব, আর হচ্ছে একটা ডিএনএ দিব। এই একটা দুইটা ডিএনএ দিয়ে দিতে পারো। ঠিক আছে, ডিএনএ গুলো একটু বাঁকা করে দিও, মানে এলোমেলো করে কয়েকটা ডিএনএ দিতে পারো, এরকম একটু বড় সড়ো করে, মানে রাইবোজোমের থেকে একটু বড় সড়ো করে। মোটামুটি এই মোটা দাগে হচ্ছে এই কয়েকটা জিনিস হচ্ছে আমার ক্লোরোপ্লাস্টে থাকে। এখন আসো চিহ্নিতকরণ, সহজ চিহ্নিতকরণ, একদম সহজ। আমরা কি করব চিহ্নিতকরণের জন্য, পাশে প্রথমে আগে একটা দাগ দিব। ঠিক আছে, পাশে প্রথমে একটা দাগ দিলাম। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসকে চিহ্নিত করব। এইটার নাম কি ভাইয়া, এইটার নাম হচ্ছে আমার বহি মেমব্রেন, মানে বহিস্তর বা বহি মেমব্রেন, যেটাই বলো না কেন, বাইরের মেমব্রেন। তারপর ভেতরের লেয়ারটার নাম কি, অন্ত মেমব্রেন বা অন্তঃস্তর, মানে ওই যে কোষ ঝিল্লি যেটা আছে এইটারই দুইটা স্তর, তাহলে এটা হচ্ছে আমার অন্ত মেমব্রেন। ঠিক আছে, তারপর এইগুলা প্রত্যেকটার নাম কি, এইগুলার নাম হচ্ছে আমার গ্রানাম চাকতি। এটার নাম কি, এটা হচ্ছে আমার গ্রানাম চাকতি। মানে এই সিঙ্গেল সিঙ্গেল সবগুলাই হচ্ছে গ্রানাম চাকতি।
অনেকগুলা গ্রানাম চাকতি একসাথে মিলিত হয়ে তৈরি করবে, একসাথে মিলিত হয়ে কি তৈরি করবে বলো? একসাথে মিলিত হয়ে তৈরি করবে গ্রানা। ঠিক আছে, বুঝাইতে পারছি? একসাথে মিলিত হয়ে তৈরি করবে গ্রানা। গ্রানা। এরপরে এই সবুজ সবুজ ডট ডট এগুলা কি? এগুলা হচ্ছে স্ট্রোমা। ঠিক আছে, এখানে আরো কয়েকটা ডট ডট দিয়ে দিই বুঝার সুবিধার্থে। ঠিক আছে, এগুলা হচ্ছে স্ট্রোমা। এরপর আর কি কি বাকি আছে? ডিএনএ চিহ্নিত করে দিবা আর হচ্ছে রাইবোজোম চিহ্নিত করে দিবা। চিহ্নিত করে দিই, ধরো এইটা কি? এইটা হচ্ছে আমার রাইবোজোম। ক্লোরোপ্লাস্টের নিজস্ব রাইবোজোম এবং হচ্ছে নিজস্ব ডিএনএ থাকে। ঠিক আছে, ডিএনএ। ঠিক আছে, শেষ। এই হচ্ছে আমার ক্লোরোপ্লাস্টের চিত্র আঁকা ডান। ঠিক আছে, আহামরি কিছু না। দেখো, চিহ্নিতকরণ কিন্তু মুখস্থ করার দরকার নেই। তুমি কোনটা কি আঁকতো এইটা যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু আসলে চিহ্নিতকরণ আহামরি কঠিন কিছুই না, একদম পানির মতো সহজ। এরপর তোমাদেরকে আর কি চিত্র আঁকতে হবে একটু তোমাদের দেখি। আচ্ছা, তোমাদের হচ্ছে নিউক্লিয়াসের চিত্র আঁকতে হবে। খুবই সহজ একটা চিত্র, নিউক্লিয়াসের চিত্রও কমনলি চলে আসে। নিউক্লিয়াসের চিত্রটা হালকা করে একটু দেখি। আচ্ছা, নিউক্লিয়াসের চিত্রের জন্য আচ্ছা, পরীক্ষার হলে সবসময় মনে রাখবা পেন্সিল কম্পাস সাথে অবশ্যই রাখতে হবে। পেন্সিল কম্পাস, স্কেল, রাবার এবং হচ্ছে তোমার পেন্সিল, এগুলা রাখবা। ঠিক আছে, আর পেন্সিল কম্পাসের জন্য আলাদা একটা পেন্সিল, ছোট পেন্সিল পেন্সিল কম্পাসে লাগায় রাখবা যাতে বারবার খোলা মানে লাগানো না লাগে। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ঠিক সেম ভাবে পরীক্ষার হলে আঁকাবা। আচ্ছা, এইভাবে একটা লেয়ার রাখলাম। এরপর আরেকটা বৃত্ত আমি দিব। আচ্ছা, এই তো ধরো এটা হচ্ছে 2 লেয়ার আঁকাইছি আর কি আমি। আচ্ছা, চিত্রের নামটা আগে লিখে নিই। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, রাইট? হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এখন কি করব? এখন জাস্ট হচ্ছে আমার নিউক্লিয়াস আঁকাইলাম, নিউক্লিয়াসের মেমব্রেন আঁকালাম। এখন হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রগুলো আঁকাই দিব। নিউক্লিয়ার রন্ধ্র আঁকা হচ্ছে সহজ। জাস্ট হচ্ছে ধরো এই জায়গায় হচ্ছে একটু একটু করে ছিদ্র দিয়ে দিব, এই জায়গায় একটু একটু করে মুছে দিবা। আমার কাছে রাবার তো দিলে এটা দিয়ে মুছা যাবে না, এই কারণে ধরো আমি কালো কালি দিয়ে মুছে দিচ্ছি আর কি। এরকম ভাবে মুছে দিবা। ঠিক আছে, এখন হচ্ছে সুন্দর করে এগুলা জাস্ট হচ্ছে মিলায় দিবা। ঠিক আছে, এই তো হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে এই মাঝখানের যে ছিদ্রগুলা এগুলা হচ্ছে আমার নিউক্লিয়ার রন্ধ্র, আর এইটা হচ্ছে আমার নিউক্লিয়ার মেমব্রেন। আর কি আঁকতে হবে আমার এখানে? এখানে হচ্ছে আমার একটা আরেকটা ছোট্ট গোল্লা আঁকাইতে হবে। ছোট্ট গোল্লাটা তোমরা যে কোনো কিছু দিয়ে আঁকাইতে পারো। এরকম একটা ছোট্ট গোল্লা দিবা। এইটা কি? এইটা হচ্ছে আমার নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটাকে একটু চেষ্টা করবা ভরাট করে দেওয়ার। ঠিক আছে, একটু চেষ্টা করবা ভরাট করে দেওয়ার, কারণ নিউক্লিওলাসটা অনেক গাঢ়। ঠিক আছে, একটা ছোট্ট গোলা আঁকায়, এটা হচ্ছে আমার নিউক্লিওলাস। এখন কি আঁকাবো? এখন হচ্ছে সহজ। এখন হচ্ছে আমি ক্রোমাটিন জালিকাটা আঁকাবো। তাইলে ক্রোমাটিন জালিকায় এখান থেকে শুরু করে ইচ্ছা মতো, এটা আমার আঁকতে অনেক মজা লাগে। এই ক্রোমাটিন জালিকাটা হচ্ছে এরকম জালের মতন করে দিবা। ঠিক আছে, ঠিক আছে, এভাবে দিয়ে দিবা আর কি। নিউক্লিওলাস থেকে শুরু করবা, শুরু করে হচ্ছে ওই পর্যন্ত দিবা। এখন আর কি বাকি আছে? এখন হচ্ছে আমার হচ্ছে কি দিতে হবে? এখন হচ্ছে আমি নিউক্লিওপ্লাজম আঁকাবো, জাস্ট ডট ডট।
শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিউক্লিওপ্লাজম আঁকা হয়ে গেল। এখন আমি কি করব, এখন সহজভাবে হচ্ছে এখানে আমি একটা দাগ টানবো। এটা হচ্ছে আমি সবসময় কেন দাগটা টানতেছি, যাতে করে আমার প্রত্যেকটা চিহ্নিতকরণ একটা দাগ বরাবর পড়ে। ঠিক আছে, তাহলে আমি এখানে এখন চিহ্নিত করি। আমার এই পার্টটার নাম কি, এটা হচ্ছে আমার নিউক্লিয়ার মেমব্রেন। এইটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তারপর নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে মাঝখানে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলাকে আমি কি নামে ডাকি, এই ছিদ্রগুলার নাম হচ্ছে আমার নিউক্লিয়ার রন্ধ্র। এটার নাম কি, এইটার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, তারপর এই গোল্লাটার নাম কি, এইটার নাম হচ্ছে আমার নিউক্লিওলাস। এটার নাম কি, এটার নাম হচ্ছে নিউক্লিও লাস। তারপর এইখানে আর কি আছে, এটা হচ্ছে আমার ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। তারপর এই সাদা সাদা ডট ডট যেগুলো আঁকাইছে এগুলো কি, এগুলো হচ্ছে আমার নিউক্লিওপ্লাজম। এটা এখান দিয়ে দেখাই দিবা, এগুলো হচ্ছে আমার নিউক্লিওপ্লাজম। এই তো হয়ে গেল আমার মোটামুটি মোটা দাগে কি আঁকাইতে কতক্ষণ লাগছে, বেশিক্ষণ কিন্তু লাগে নাই। এখানে হালকা পাতলা একটু দেখাই দিও বেশি বেশি করে, যেখানে চিহ্নিত করবা এটা হচ্ছে দেখাই দিবা। এই হচ্ছে আমার নিউক্লিয়াসের চিত্র, একদম সহজ এবং সুন্দর একটা চিত্র এঁকাই ফেললাম। ঠিক আছে, বুঝাইতে পারছি। এখন আসো আমরা ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমের চিত্র আঁকাই। ক্রোমোজোমের চিত্র, আচ্ছা, ক্রোমোজোমের চিত্র আঁকানো একদম সহজ। ক্রোমোজোমের চিত্র আসলে তোমাদের বইয়ে দুই ধরনের আসলে ক্রোমোজোমের, একটা হচ্ছে বইয়ের চিত্রের মধ্যে একটু ঝামেলা আছে, কিন্তু তাও তোমরা বইয়ের চিত্রটাই দিও, যেহেতু তোমাদের তোমাদের বইয়ে যেভাবে আছে সেভাবেই আঁকাচ্ছি। এই মাঝখানে হচ্ছে এটার নাম কি, এটা হচ্ছে আমার সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এই সেন্ট্রোমিয়ার থেকে তোমরা যেটা করবা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা। ঠিক আছে, এই সেন্ট্রোমিয়ারটা একটু গাঢ় করে অন্য কালার দিয়েও, মানে ও কালার টালার তো আর তোমরা ইউজ করবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করতেছি। আর এদিকে কি করবা, এইদিকে হচ্ছে আমার এই জিনিসগুলো একটু দেখাই দিবে। এগুলা কি, এগুলা হচ্ছে আসলে ডিএনএ, বুঝছো, ডিএনএ গুলা এরকম পেঁচানো থাকে। এই মাঝখানে যে পেঁচানো জিনিসগুলো, এগুলা স্প্রিং এর মতন যে পেঁচানো জিনিসগুলো তোমরা দেখো এইভাবে কতগুলা স্প্রিং এর মতন পেঁচানো জিনিস দিয়ে দিবা। তো এইখানে আমার কি পাচ্ছি, এই যে এইটা কিন্তু আঁকানো একদম সহজ না, এইটা কিন্তু আঁকানো শেষ আমার। জাস্ট হচ্ছে এখন এখানে আমি হচ্ছে সুন্দর করে করে দিব একটা এইগুলা এইগুলা কি, এগুলা হচ্ছে প্রত্যেকটা ক্রোমাটিড। এই একটা ক্রোমাটিড এক জোড়া, আর এইখানে এক জোড়া ক্রোমাটিড, এটা হচ্ছে এক জোড়া ক্রোমাটিড থাকবে। ঠিক আছে, এইগুলোকে আমরা বলি ক্রোমাটিড। তাহলে এইটা কি, এইটা হচ্ছে একটা বাহু, তারপর এইটা হচ্ছে অপর আর একটা বাহু। একটা ক্রোমাটিডের এইটা একটা হাত, এইটা একটা হাত, আর এই দুইটা হচ্ছে, এই দুইটাই হচ্ছে একটা মানে তুমি ক্রোমাটিড বলতে পারো। এগুলা এইগুলা ক্রোমাটিডকে আমরা আলাদা দুইটারে একসাথে দেখাই দিব, একসাথে দেখানোর জন্য এগুলাকে কি বলতেছি আমরা, এগুলা হচ্ছে আমার ক্রোমাটিড। ঠিক আছে, আর এই মাঝখানের এই জিনিসটার নাম কি, এটার নাম হচ্ছে আমার সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার।
ওকে, বুঝতে পারছি ক্রোমোজোমের চিত্র একদম ইজি না, একদম পানির মতো ইজি কিন্তু। আচ্ছা, এখন আসো, আমরা হচ্ছে এখন দেখব সরল টিস্যু আর জটিল টিস্যু। আচ্ছা, সরল টিস্যু জটিল টিস্যু আসলে তোমার আঁকা একদমই সহজ। আমি জাস্ট তোমাদেরকে একটু করে হালকা করে দেখায় দেই জিনিসগুলো আসলে কেমনে আঁকতে হয়। সরল টিস্যু আঁকা আসলে একদমই সহজ, ঠিক আছে? জাস্ট সরল টিস্যু। আচ্ছা, সরল টিস্যু আমাদের কি কি আছে আমরা অলরেডি পড়েছি। আমাদের প্যারেনকাইমা আছে, কোলেনকাইমা আছে, আর হচ্ছে স্ক্লেরেনকাইমা আছে, ঠিক আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এই তিনটাকে আমরা সরল টিস্যু বলি কেন? কারণ এখানে প্রত্যেকটা কোষের আকার আকৃতি সমান। তাহলে আমরা আসো দেখি প্রথমে হচ্ছে প্যারেনকাইমা কি। প্যারেনকাইমা কোষের বৈশিষ্ট্যগুলো কি আমরা জানি। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট। আচ্ছা, এটা মনে হয় একটু মোটা প্রাচীর হয়ে গেছে, তাই না? এবং এরা হচ্ছে সবাই সমবেশীয়। আচ্ছা, আমরা হচ্ছে সমবেশীয় বোঝানোর জন্য আমরা হচ্ছে গোল্লা আকায় করে, এইটা একটা গোল্লা, তারপর হচ্ছে এইটা একটা গোল্লা, তারপর হচ্ছে এইটা একটা গোল্লা, তারপর হচ্ছে এইটা একটা গোল্লা। আমাদের এত আকার টাইম নেই, আমরা হচ্ছে চারটা দিয়েই দেখাই দিব। এগুলা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটার সাথে লাগানো। ওকে, মনে করো এটাও এটার সাথে লাগানো আর কি। আচ্ছা, তো এখন এখানে আমরা কি জানি, প্যারেনকাইমার এই যে মাঝখানে মাঝখানে তোমরা ফাঁকা জায়গা দেখতেছো না, প্রত্যেকটা কোষের মাঝখানে কিন্তু আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, এটা কিন্তু তোমাদেরকে দেখায় দিতে হবে। এবং প্যারেনকাইমার কোষগুলা কি থাকে, প্যারেনকাইমার কোষগুলা জীবিত, দ্যাট মিন্স এদের মধ্যে নিউক্লিয়াস থাকবে, এই যে এগুলা হচ্ছে সবই নিউক্লিয়াস। এবং প্যারেনকাইমার কোষগুলা কেমন থাকবে, এগুলা সবাই সমব্যাসীয় থাকবে, ঠিক আছে? আর হচ্ছে আহ কোলেনকাইমা কোষগুলা কেমন দেখতে, কোলেনকাইমার কোষগুলা হচ্ছে সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে এরকম কয়েকটা কোষ আঁকাবা, ঠিক আছে? এরকম কতগুলা কোষ আঁকায় দিবা। এবং ঠিক আছে, এরকম কয়েকটা কোষ আঁকায় দিবা। জাস্ট হচ্ছে সিম্পল কতগুলা সরভুজীয় কোষ আঁকাবা। এবং এই ধরনের কোষগুলার কিন্তু প্রাচীরও এত বেশি মোটা না, আমি বোধহয় একটু মোটা আঁকায় ফেলছি। হ্যাঁ, এগুলার কোষগুলার প্রাচীর এত বেশি মোটা না, আমি আরেকবার আঁকি। ঠিক আছে, এগুলার কোষগুলো একদম লাগানো লাগানো থাকে গায়ে। তোমরা পেন্সিল দিয়ে আঁকলে এটা আরো সুন্দর হবে। জাস্ট হালকা একটু ফাঁকা জায়গা দিবা, তাইলেই হবে। এখানে ধরো আরেকটা আঁকাইলাম। ওকে, ধরো আমি তিনটা দিয়ে দেখাইলাম, আরেকটা দিলে এখানে দিতে পারো এই সাইডে। ওকে, এগুলা প্রাচীরও মোটামুটি পুরু, মানে এটার থেকে মোটা কিন্তু তুলনামূলক একটু পাতলা। কিন্তু এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরাও কিন্তু জীবিত, তার মানে এদেরও কি থাকবে, এদেরও নিউক্লিয়াস থাকবে, এখানে অবশ্যই নিউক্লিয়াস আগাইতে হবে। এখন আসো স্ক্লেরেনকাইমা কোষ, এইটা হচ্ছে সবচেয়ে মজার। এটা সবচেয়ে মজার কারণ কি, এটা মজার হওয়ার কারণ হচ্ছে এরা হচ্ছে অনেক মোটা মোটা কোষ, বুঝছো? এদের কোনো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, এরা হচ্ছে অনেক মোটা মোটা কোষ। এদের প্রাচীর হচ্ছে অনেক মোটা, এদের কোনো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা বলতে কিছুই থাকে না। ঠিক আছে, এরকম। এখন এইটা আর এটার মধ্যে পার্থক্য কি বলতো? তোমরা দেখতেই পারতেছো এইটার নিউক্লিয়াস আছে, এটা নিউক্লিয়াস নাই। তার মানে এই যে স্ক্লেরেনকাইমা, এই স্ক্লেরেনকাইমা গুলা কি মৃত কোষ। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা একটু চিহ্নিতকরণ করে দেই হালকা করে, এখানে হালকা করে একটা চিহ্নিতকরণ করে দিবা। কি চিহ্নিতকরণ হচ্ছে, এইটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এইটাও নিউক্লিয়াস, আমরা মাঝখানে কমন একটা গ্রাউন্ড হিসেবে দিতে পারি,
ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস। তোমরা বাংলায় লিখবা, আমি ইংলিশে লিখতেছি জায়গা কমের জন্য। এবং এগুলা কি, এগুলা হচ্ছে কোষ প্রাচীর। আর এদের কি কোনো নিউক্লিয়াস আছে? এদের কোনো নিউক্লিয়াস নাই। তো আমার আলাদা করে দেখার দরকার নেই, আমরা এখানে দেখাই দিই। এটা হচ্ছে আমাদের আন্তঃকোষীয় ফাঁকা স্থান। এই মাঝখানে যেটা আছে এটাকে আমরা বলি আন্তঃকোষীয় ফাঁকা স্থান। ঠিক আছে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান মানে দুইটা কোষের মধ্যবর্তী ফাঁকা স্থান। কোলেন কাইমাতে ফাঁকা জায়গা থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কোনো বিষয় না। এখন আসো আমরা দেখি এটার চিহ্নিত করে, এটার কি, এটা হচ্ছে আমার প্যারেন কাইমা। এইটা কি, এটা হচ্ছে কোলেন কাইমা। এইটা কি, এটা হচ্ছে আমার ক্লেরেন কাইমা। ঠিক আছে, শেষ। আমাদের সরল টিস্যু আঁকা কিন্তু শেষ। ঠিক আছে, বুঝাইতে পারছি? সরল টিস্যু আঁকা আমাদের ডান। এখন আসো আমরা জটিল টিস্যু আঁকাই। জটিল টিস্যু কোনটা ভাইয়া? জটিল টিস্যু, জটিল টিস্যু, জটিল টিস্যু কোনগুলা ছিল আমাদের? জটিল টিস্যু ছিল হচ্ছে জাইলেম আর হচ্ছে আমাদের ফ্লোয়েম, এই দুইটাকে আমরা বলি হচ্ছে জটিল টিস্যু। তো জাইলেম ফ্লোয়েম আমাদের কি, উদ্ভিদের পরিবহন টিস্যু। তাহলে প্রথমে আমরা জাইলেমের গুলো আঁকি। জাইলেমের চিত্রগুলো আঁকা খুবই সহজ, কতগুলা নালীর মতন জিনিস। ঠিক আছে, কতগুলা নালীর মতন জিনিস, এখানে আসলে আহামরি কঠিন কিছু না। এটা হচ্ছে কয়েকটা সাপের মতন জিনিস আঁকাইলেই হয়ে যাবে। এখানে ধরো হচ্ছে ওকে, ঠিক আছে। তারপরে এখান দিয়ে ধরো একটা মোটা আরেকটা দাগ দিয়ে দিবা। এটা হচ্ছে প্রাচীরটা একটু মোটা, বুঝছো? হাত দিয়ে এভাবে এঁকে দিবা। ঠিক আছে, প্রাচীরটা একটু মোটা। ওকে, এখন মাঝখানে মাঝখানে জাস্ট হচ্ছে কতগুলো ওয়াটার ড্রপলেটের মতন কয়েকটা ড্রপলেট আঁকাই দিবা। এগুলা হচ্ছে আমার ট্রাকিড। ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রাকিড। এরপর ভেসেলটা কেমন? ভেসেলটা হচ্ছে তোমার একদম সহজ। ভেসেলটা হচ্ছে জাস্ট হচ্ছে চোঙের মতন আকৃতিতে আঁকাবা আর কি। ভেসেলের প্রাচীরটা মোটামুটি পাতলা এবং হচ্ছে এটা হচ্ছে এভাবে একটা ইয়া দিয়ে দিলা। এইখানে ধরো হচ্ছে একটু এটার একটু পাতলা করে দেই। ঠিক আছে, এখানে জাস্ট মাঝখানে মাঝখানে ড্রপলেট দিই। ওকে, এখানে জাস্ট হচ্ছে কতগুলা ড্রপলেট। শেষ। এগুলো হচ্ছে ভেসেল। ভেসেলের প্রাচীরটা কিন্তু পাতলা। ঠিক আছে, এরপর হচ্ছে ট্রাকিডে ভেসেলের পরে হচ্ছে ট্রাকিড, ভেসেল এবং হচ্ছে জাইলেম ফাইবার, এই তিনটা, তাই তো? জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার কিন্তু আসলে এই ট্রাকিডের মতন, জাস্ট হচ্ছে এটার প্রাচীরটা আর একটু ই হয়, মানে এটা একটু সরু হয় বেশি। এমন একটা সাপের মতন আঁকাইলা, এটা আর একটু সরু করে দিবা। নিচে মোটা হয়ে গেছে। ঠিক আছে, এটারে জাস্ট আর একটু সরু করে দিবা। এটা একটু মোটা, এটা একটু সরু হবে। ঠিক আছে, এটাকে মাঝখান থেকে আরেকটা চাইলে দাগ দিতে পারো, মানে এইখানে আমি মোটা দাগ দিছি, এটারে তোমরা এক দাগে দিতে পারো বা হচ্ছে আরেকটা মাঝখানে জাস্ট হচ্ছে কতগুলা ড্রপলেট দিয়ে দিবা, এক দুইটা ড্রপলেট দিয়ে দিবা। এই মোটামুটি এইভাবে আঁকায় ফেলবা, শেষ। এটার চিত্রের মধ্যে আর তেমন কিছু নাই, তোমরা এইভাবে আঁকাইলেই হবে। আমার এই চিত্রটা যদি একটু বাজে হইছে, বাট এই এতটুকু যদি আঁকাইতে পারো, আঁকাই দিয়ে আসতে পারো, এনাফ। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে প্রাকৃত।
দেখো আমার কিন্তু এইটা প্রাচীর পাতলা, ভেসেলের প্রাচীর পাতলা, আমরা সবাই জানি ভেসেলের প্রাচীর এত আহামরি মোটা না, ভেসেল। আর ওইটা কি, ওইটা হচ্ছে ফাইবার, জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার। তাহলে আমার জাইলেমের যে টাইপগুলা যেগুলো আছে, জাইলেমের টাইপগুলো আমরা আঁকাইলাম। এখন আমাদের কি আঁকাইতে হবে, এখন হচ্ছে আমাদের ফ্লোয়েম টিস্যু আঁকাইতে হবে। ফ্লোয়েম, ফ্লোয়েম টিস্যু আঁকানোটা হচ্ছে আসলে সহজ। ফ্লোয়েম টিস্যু আঁকানোর জন্য তোমাদেরকে প্রথমে একটু মোটা দাগ দিতে হবে, ঠিক আছে, একটু মোটা দাগ দিতে হবে। একটু মোটা করে নিলাম আমার পেন্সিলটা, এরকম একটা নালির মতন দাগ দিবা, বুঝছো, এরকম একটা নালির মতো দাগ দিবা। এরপর এখানে কি করবা, এইদিকে আরেকটা দাগ টানতে পারো, এখানে হচ্ছে হ্যাঁ, এই সাইডে আরেকটা দাগ টানবা, এই সাইডেও আরেকটা দাগ টানবা, ঠিক আছে, এই সাইডে দুইটা দাগ টানা আমার কিন্তু মানে কয়টা, চারপাশে দুই পাশে, এই পাশে দুইটা, ওই পাশে দুইটা, এভাবে দুইটা দাগ টানলা, ঠিক আছে। এখন এখানে আমার হচ্ছে কোষগুলো আকার পালা। কোষগুলো আকার ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের এই যে ফ্লোয়েমের যে টিস্যুটা আছে, ফ্লোয়েমের যেই সিভ নল, এই সিভ নলের মাঝখানে মাঝখানে কি থাকে, সিভ প্লেট থাকে না কতগুলা, এই যে এরকম কতগুলা চালুনির মতন কতগুলা ডট ডট আকার, বুঝছো, এখানে কতগুলা ডট ডট, এই মোটামুটি ডট ডট। এখন আমরা কি জানি বলতো, এটা হচ্ছে আমার সিভ কোষ, ওকে, এটা মোটামুটি আমার সিভ কোষ। আমরা মনে হয় বেশি ডট দিয়ে ফেলছি, এতগুলা ডট দিও না, এতগুলা ডট দিলে হচ্ছে হয়ে যাবে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অল্প একটা কোষকেই দেখাই, একটা কোষ না দেখাইলে আমাদের আবার হয়ে যাবে। আমরা হচ্ছে এইদিকে একটা সিভ প্লেট দিব আর এইদিকে একটা সিভ প্লেট, তাইলে এই মাঝখানের আমার একটা সিভ কোষ। আমরা কি জানি সিভ কোষের কি নিউক্লিয়াস থাকে, সিভ কোষের কিন্তু কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এখানে আমরা কোনো নিউক্লিয়াস দিব না। তাহলে আমাদের পরের কাজ কি, পরের কাজ হচ্ছে এইখানে কতগুলা লম্বা লম্বা কোষ আঁকতে হবে, ঠিক আছে, কতগুলা লম্বা লম্বা কোষ। ঠিক একইভাবে এই সাইডে আমরা কতগুলা লম্বা লম্বা কোষ আঁকবো। আর এই সাইডে আমরা আরেকটা স্পেশাল টাইপের কোষ আঁকবো, ঠিক আছে, এই পাশে হচ্ছে এরকম আকৃতির একটা কোষ আঁকবো। ঠিক একইভাবে এই কোষটার কি নাম বলতো, এই কোষটার কি নাম, এই কোষটার মধ্যে একটা বিশেষ ধরনের বড় নিউক্লিয়াস আঁকাইতে হবে। এখানে হচ্ছে একটা বড় নিউক্লিয়াস আঁকাইতে হবে। তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়ছো তোমরা সবাই মোটামুটি এই কোষটারে চিনো, ঠিক আছে। আমরা নিউক্লিয়াসটা একটু মাঝখানে আঁকাই, সবুজ সবুজ সবুজ, এখানে হচ্ছে নিউক্লিয়াসটা একটু এই সাইডে আঁকাই, ঠিক আছে। আর এইখানে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা নিজস্ব নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াস, এটাতে নিউক্লিয়াস, এটাতে নিউক্লিয়াস, এটাতে নিউক্লিয়াস, এটাতেও নিউক্লিয়াস, এটাতেও নিউক্লিয়াস, ঠিক আছে। আমাদের মোটামুটি কিন্তু হচ্ছে এখানে আঁকাটা কি শেষ, আঁকা কি শেষ, এখানে আসলে আর তেমন কিছু আঁকা নেই। এখন আমরা কি করব, এখন জাস্ট হচ্ছে আমরা চিহ্নিতকরণ করব। এখন আমরা জাস্ট হচ্ছে চিহ্নিতকরণ করব। চিহ্নিতকরণটা কেমনে করব, এইখানে হচ্ছে আমরা একটা দাগ দিব, এটা একটা সোজা করে দিলাম। এখন এখানে চিহ্নিতকরণ, চিহ্নিতকরণটা একদম সহজ। দেখো এই জায়গাটা, এইগুলার ডট ডট গুলার নাম কি, এই ডট ডট গুলার নাম হচ্ছে আমার সিভ প্লেট, ঠিক আছে, এগুলার নাম হচ্ছে সিভ প্লেট, সিভ প্লেট। তারপর এইটার নাম কি, এটা হচ্ছে সিভনল বা সিভ কোষ, একটা নাম বললেই হবে, যে কোনো একটা বলতে পারো, এটারে তুমি সিভনল বলতে পারো, সিভ কোষ বলতে পারো, যে কোনোটা, সিভনল। এরপরে এই যে এখানে একটা কোষ, এই সিভনলের সাথে লাগানো একটা কোষ যেটা নিউক্লিয়াসটা আকৃতিতে অনেক বড়, এইটাকে আমরা কি নামে ডাকি মনে আছে সবার, এইটাই হচ্ছে সিভনলের সঙ্গী কোষ। এটার নাম কি, এইটার নাম হচ্ছে সিভনলের সঙ্গী কোষ, এটাই হচ্ছে সঙ্গী কোষ, সঙ্গী কোষ, ঠিক আছে, সঙ্গী কোষ। সঙ্গী কোষের নিউক্লিয়াসটা আকৃতিতে বড় থাকে এবং এই নিউক্লিয়াসটা হচ্ছে এইটার মানে কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণ করে। আর এই যে বাদবাকি এই কোষগুলা, এই কোষগুলার নাম হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা,
ফ্লোয়েম প্যারেনকাইমা। ঠিক আছে, এইখানে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি। একটা ফ্লোয়েমের, আমরা ফ্লোয়েমের 4 ধরনের কোষ পড়ছি না, সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এর মধ্যে এই 3টা কোষই জীবিত। এই সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, এই 3টাই হচ্ছে জীবিত। ফ্লোয়েমের একমাত্র মৃত সদস্য হচ্ছে ফ্লোয়েম ফাইবার। এই ফ্লোয়েম ফাইবারটা এখানে দেখানো হয়নি। আর এইখানে জাইলেমের মধ্যে এই 3টা হচ্ছে মৃত। জাইলেমের শুধু জীবিত পার্টটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, এইটা মনে রাখবা। তো এইভাবে আমরা কিন্তু সহজভাবে আমরা কিভাবে কি আঁকাইতে পারি, ফ্লোয়েমের চিত্রটা আঁকায় ফেলতে পারি। এটা হচ্ছে ফ্লোয়েমের লম্বচ্ছেদের চিত্র। এটা কিসের চিত্র? ফ্লোয়েমের লম্বচ্ছেদ। ঠিক আছে, ফ্লোয়েমের লম্বচ্ছেদ জাস্ট হচ্ছে কয়েকটা দাগ দিবা, দাগ দিয়ে জাস্ট এরকম কয়েকটা কোষ আঁকায় দিবা। ঠিক আছে, বুঝাইতে পারছি? এই গেল আমাদের জটিল টিস্যু। এখন আমাদের আর কি চিত্র বাকি আছে ভাইয়া? এখন হচ্ছে আমরা কয়েকটা পেশির কোষ আঁকাবো। পেশি, পেশির কোষ তো আঁকাইতে হবে, তাই না? ওকে, এখন আমরা পেশি টিস্যুর চিত্র আঁকাবো। পেশি টিস্যুর চিত্রগুলা আঁকানোর জন্য আমাদের পেশি টিস্যু কয় ধরনের আমরা জানি বলো? পেশি টিস্যু আমরা কয় ধরনের জানি ভাইয়া? 3 ধরনের জানি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হচ্ছে হৃৎপেশি। এখন ঐচ্ছিক পেশিটা দেখতে কেমন? ঐচ্ছিক পেশি আর হৃৎপেশির চিত্রটা অনেকটা কাইন্ড অফ সেম, জাস্ট হচ্ছে মানে ইয়াটাতে ভিন্ন। আমরা এইখানেও কতগুলা ঐচ্ছিক পেশি আঁকার জন্য আমরা এরকম কতগুলা দাগ টানবো। ঠিক আছে, এরকম 3টা দাগ টানবো। 3টা দাগ টানলেও হবে, তোমার যত যে কয়টা ইচ্ছা এই কয়টা টানতে পারো, প্যারা নাই। এই প্রত্যেকটা আলাদা আলাদা আমাদের বুঝাইতে হবে। আচ্ছা, 3টা লাগবে না, আমরা 2টা আঁকাবো, কারণ হাতে এত পরীক্ষার হলে এত সময় পাওয়া যাবে না। কিন্তু আমাদের পেশির এক একটা বান্ডেল কিন্তু সমান্তরাল আঁকাইতে হবে। ঠিক আছে, এখানে ধরো আমাদের ওকে, এইরকম 2টা বান্ডেল তুমি আঁকাইলা, এটা হচ্ছে 2টা পেশির বান্ডেল। এখন এইখানে আমাদের আর কি আছে? এইখানের যে নিউক্লিয়াস গুলা, এখানে আমাদের হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিতে হবে। এটার জন্য আমরা এইটাকে একটু মোটা দাগ দিয়ে দেই, মানে চিকন করে দেই। এখানে আমাদের কতগুলা ফাইবার দেখাই দিতে হবে, চিকন করে আমরা কতগুলা ফাইবার দেখাই দিব। এখানে কতগুলা ফাইবার, এইদিকে কতগুলা ফাইবার, মানে পেশি টিস্যু কি দিয়ে তৈরি? অনেকগুলা ফাইবার দিয়ে তৈরি না? তো ফাইবার গুলো আমরা সুন্দর করে দেখাই দিব। ঠিক একইভাবে এইটার মধ্যেও কতগুলা ফাইবার যাবে, ফাইবার গুলা খুবই পাতলা করে দেখাই দিব। ঠিক আছে, তারপর কি করব? এখানে মাঝখানে মাঝখানে আমরা হচ্ছে হালকা করে ডট ডট দিয়ে দিব, মানে প্রত্যেকটা পেশি কোষগুলা যে আলাদা সেটা বোঝানোর জন্য। এই 2টা বান্ডেল আমরা এখন আলাদা আলাদা আঁকায় ফেললাম। ঠিক আছে, আলাদা আলাদা 2টা বান্ডেল কিন্তু আঁকায় ফেললাম। এগুলা কিন্তু এত মোটা দিব না, মাঝখানে যে সাদা সাদা দাগগুলা দিলাম এগুলা কিন্তু পাতলা পাতলা হবে। আর মাঝখানের যে দাগগুলা এগুলা ফাইবার, ফাইবার মানে কি? তন্তু, তার মানে এগুলো চিকন চিকন হইতে হবে। এবং এইখানে স্পেশাল যে বিষয়টা, এখানে নিউক্লিয়াস গুলা প্রতিটা কোষের মধ্যে এই যে এই সাইডে থাকবে, একদম প্রান্তীয় বরাবর থাকবে। ঠিক আছে, প্রান্ত বরাবর থাকবে। নিউক্লিয়াস গুলা প্রাচীর বরাবর থাকে নরমালি, পেরিফেরালি। এইটাই হচ্ছে তোমার ঐচ্ছিক পেশির একটা বিশেষ বৈশিষ্ট্য। প্রতিটাতেই নিউক্লিয়াস দিতে হবে, প্রত্যেকটা ইয়াতে। এই প্রাচীর ঘেঁষে ঘেঁষে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ভুল করলে চলবে না। ঐচ্ছিক পেশির নিউক্লিয়াস গুলা প্রাচীর বরাবর থাকে। ঠিক আছে, কেন্দ্রে থাকে না, কিন্তু মাঝখানে থাকে না।
এখন আসো আমরা হচ্ছে এটার একটা চিহ্নিতকরণ করে ফেলি। এটার চিহ্নিতকরণ করার জন্য কি করতে হবে, আমার এখানে একটা সোজা দাগ টানতে হবে। সোজা দাগ টানলাম। এরপরে হচ্ছে এইটা কি, এইটা হচ্ছে আমার পেশি প্রাচীর, তাই না? এটা হচ্ছে আমার পেশির প্রাচীর। প্রাচীর দেখানোর কি দরকার আছে? প্রাচীর দেখানোর দরকার নেই। আমরা হচ্ছে সরাসরি মায়োফাইব্রিল দেখাবো। এই যে এগুলা হচ্ছে মায়োফাইব্রিল। এটার নাম কি? এটা হচ্ছে আমাদের মায়োফাইব্রিল। দেখছো? মায়োফাইব্রিল। তারপর এইটা কি? এই যে এইটা কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস আর হচ্ছে মায়োফাইব্রিল। আর এই যে বাইরের যে লেয়ারটা, হলুদ যে লেয়ারটা, এটাকে আমরা কি নামে ডাকি ভাইয়া? এইটাকে আমরা কোষ ঝিল্লি বলি বা প্লাজমা লেমা বলি নরমাল কোষের ক্ষেত্রে। কিন্তু পেশির ক্ষেত্রে এই বাইরের যে মেমব্রেন হলুদ কালারের যেটা দেখাইলাম, এইটাকে আমরা ডাকি হচ্ছে সার্কোলেমা হিসেবে। সার্কোলেমা মানে পেশির ক্ষেত্রে এটাকে ডাকি আমরা সার্কোলেমা, অন্যান্য কোষের ক্ষেত্রে এটাকে আমরা ডাকি প্লাজমা লেমা। তাহলে আমার দুইটা বান্ডেল আমরা আলাদা আলাদা করলাম। এই দুইটা বান্ডেলের মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই। এখন আসো আমরা ইয়াটা দেখি, অনৈচ্ছিক পেশি দেখি। অনৈচ্ছিক পেশি আঁকা খুব সহজ। এরকম একটা চোখের মতন জিনিস আঁকাবো, বুঝছো? এরকম চোখের মতন জিনিস আঁকাবো। এটা একটু চিকন হয়ে গেছে, ঠিক আছে? ওকে। এরপরে এখানে আমরা নিউক্লিয়াস দিব। এইটার নিউক্লিয়াসটা দেখছো কোন জায়গায় থাকে? এইটার নিউক্লিয়াসটা হচ্ছে মাঝখানে থাকে। ঠিক আছে, এটার নিউক্লিয়াসটা একদম মাঝখানে। আর এইখানে আমরা তথাকথিত হচ্ছে আমাদের একটা সার্কোলেমা আমরা দেখাই দিতে পারি ডট 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 দিয়ে। খুবই চিকন করে আঁকায় দিবা একটা সার্কোলেমা, আমরা দেখাই দিব। ঠিক আছে, এই আমাদের এখানে আমাদের তাইলে একটা সার্কোলেমা না, এটা হচ্ছে মায়োফাইব্রিল। তাহলে এইটা আমাদের কি হয়ে গেল? এইটা আমাদের হচ্ছে, এইটা আমাদের নিউক্লিয়াস, এইটা হচ্ছে আমাদের মায়োফাইব্রিল, আর এইটা হচ্ছে আমাদের সার্কোলেমা। ঠিক আছে, বুঝাইতে পারছি? তার মানে এইটা হচ্ছে আমাদের কি, এইটার চিহ্নিতকরণ কি হবে তাইলে ভাইয়া? এইটার চিহ্নিতকরণ হচ্ছে, এইটা হচ্ছে ঐচ্ছিক পেশি। আর এইটা কি? এটা হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি। এরপর আসো আমাদের, না সরি, হ্যাঁ এটা হচ্ছে ঐচ্ছিক, এটা হচ্ছে অনৈচ্ছিক। এবার আসো আমাদের হৃৎপেশিটা আমরা একটু দেখে ফেলি ছোট্ট করে সুন্দর করে। হৃৎপেশিটাও হচ্ছে খুবই সহজ, আমরা ঐচ্ছিক পেশির মতন দুইটা বান্ডেল আঁকবো। কিন্তু এইখানে কথা হচ্ছে এই যে দুইটা বান্ডেল, এই দুইটা বান্ডেলের মধ্যে এরকম শাখা থাকবে। তোমরা এই যে দেখো, এটা কিন্তু ঐচ্ছিক পেশির সাথে মিল আছে, কিন্তু ঐচ্ছিক পেশিতে কিন্তু দুইটা বান্ডেল যে আঁকছি খুব কাছাকাছি আঁকছি, কিন্তু তাদের মধ্যে শাখা নাই। কিন্তু এখানে দুইটা বান্ডেলের মাঝখানে কিন্তু কানেকশন আছে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে এদের মাঝখানে মাঝখানে মোটা মোটা কতগুলা ডিস্কের মতন জিনিস পাওয়া যায়। ডিস্কের মতন কতগুলা জিনিস পাওয়া যায়। ঠিক আছে, মোটা মোটা ডিস্কের মতন জিনিস পাওয়া যায়। আর এদের নিউক্লিয়াসটা কই থাকে? এদের নিউক্লিয়াসটা কেন্দ্রে, সেন্ট্রালি থাকে। এদের নিউক্লিয়াসটা সেন্ট্রাল বরাবর থাকে, মানে কেন্দ্রের দিকে থাকে। ঠিক আছে, এদের ডিস্কটা কই থাকে? আর এখন আমরা কি আঁকাবো? এখন হচ্ছে আমরা সহজভাবে আমাদের কতগুলা মায়োফাইব্রিল আঁকায় দিব। সুতার মতন চিকন করে আঁকাইতে হবে। ঠিক আছে, তোমার পেন্সিল যাতে হচ্ছে শার্প থাকে, এটা মেক শিওর করবা।
এগুলা সব কি, এগুলা হচ্ছে মায়োফাইব্রিল। ঠিক আছে, এগুলো সব হচ্ছে মায়োফাইব্রিল। তাহলে এখন আসো আমরা চিহ্নিতকরণ করতে পারি। চিহ্নিতকরণটা আমি হচ্ছে সুবিধার্থে এইদিকে করলাম। তোমরা সবসময় চিহ্নিতকরণ কই করবা? চিহ্নিতকরণ সবসময় খাতার ডান সাইডে করবা। আমি সুবিধার্থে আর কি এখানে করতেছি, আমার সুবিধার্থে, কিন্তু তোমরা সবসময় কোন সাইডে করবা? ডান সাইডে। তাহলে এইটার নাম কি? এইটা হচ্ছে আমাদের ইন্টারক্যালাটেড ডিস্ক। হ্যাঁ, ইন্টারক্যালাটেড ডিস্ক, এটা হচ্ছে আমাদের ইন্টারক্যালাটেড ডিস্ক। তারপর এইটা, এইগুলা, এইটা কি? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর এই জিনিসটা, এই এই সরু সরু তন্তুগুলার নাম কি? এগুলা হচ্ছে আমাদের মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল শেষ। তো আমি এটা সুবিধার্থে এইভাবে আঁকলাম, কিন্তু তোমরা সবসময় চিহ্নিতকরণ কই করবা? খাতার ডান সাইডে করবা। ঠিক আছে, তাহলে এইটার নাম কি ভাইয়া? এইটা আমাদের কিসের চিত্র হইলো? এটা হচ্ছে আমাদের হৃৎপেশি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হৃৎপেশির চিত্র। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে আমাদের ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, পেশি টিস্যুগুলার কিন্তু চিত্র খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ চিত্র হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু নিউরন বা নার্ভের টিস্যু আঁকা হচ্ছে খুবই সহজ। স্নায়ু টিস্যু কোনটা ভাইয়া? স্নায়ু টিস্যু হচ্ছে নিউরন, তাই না? স্নায়ু টিস্যু হচ্ছে আমাদের নিউরন বা হচ্ছে, আচ্ছা, স্নায়ু টিস্যু আঁকা আসলে আহামরি কঠিন কিছু না। এটার জন্য কি করতে হবে? এটা হচ্ছে প্রথমে আমাদের এরকম কতগুলা জিনিস আঁকাই দিতে হবে। একটা চিকন তন্তু এদিক দিয়ে আঁকাইতে হবে। এরপরে হচ্ছে এই চিকন তন্তুটা হচ্ছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর কতগুলা শাখার মতন দিয়ে দিতে হবে। তারপরে কি আঁকাইতে হবে? এইখানে হচ্ছে আমার মায়েলিন শীথের কতগুলা দিতে হবে। ঠিক আছে, এটা আর একটু লম্বা করে দিই। ওকে, এখানে আর তেমন কিছু আসলে নাই। এটার মধ্যে হচ্ছে তোমার এদিকে হচ্ছে কতগুলা শাখা প্রশাখা দিয়ে দিলেই হবে। জাস্ট এরকম কতগুলা শাখা প্রশাখা, এগুলা সবই হচ্ছে সিনাপটিক নব থাকে এখানে, বুঝছো? এগুলাতে হচ্ছে সিনাপটিক নব থাকে। আচ্ছা, আর এইখানে কি করব? এইখানে হচ্ছে মাথার দিকে কতগুলা শিংয়ের মতন বের করে দিব। এগুলা হচ্ছে আমার ডেনড্রাইট, বুঝছো? এগুলা হচ্ছে ডেনড্রাইট। আর মাঝখানে কি থাকবে? মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, আর এখানে আমরা হালকা করে কতগুলা কোষ দেহ আঁকাই দিই, মানে সাইটোপ্লাজম, যেটা সাইটোপ্লাজম আঁকাই দিই। তাহলে এখন আমরা চিহ্নিতকরণ করে ফেলবো এটা। এখানে কতগুলা হচ্ছে দানা দানা দিবা, এগুলা হচ্ছে সিনাপটিক নব, বুঝছো? এগুলো হচ্ছে সিনাপটিক নব, এগুলো হচ্ছে সিনাপটিক নব, প্রান্ত। আর এগুলা কোষের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে।
এগুলা কোষের মধ্যেও নিউক্লিয়াস থাকে, সো নিউক্লিয়াস দিয়ে দিবা। তোমাদের বইয়ে নাই, কিন্তু হচ্ছে এই কোষগুলোর মধ্যেও নিউক্লিয়াস থাকে, একটা করে নিউক্লিয়াস দিয়ে দিবা। এখন আসো আমরা সুন্দর করে হচ্ছে ইয়াটা করি। আমাদের চিহ্নিতকরণটা খুবই সহজ। এইটা হচ্ছে জাস্ট এইভাবে আঁকবা, দিবা। দেওয়ার পর এখানে কি করবা, এখানে হচ্ছে এইটা কি আমার হচ্ছে তিনটা ভাগে আমরা ভাগ করি একটা নিউরনকে, ডেনড্রাইট, কোষ দেহ, আর হচ্ছে এই লম্বা জিনিসটাকে বলি এক্সন। তাহলে এইটার নাম কি? এইটার নাম হচ্ছে ডেনড্রাইট। ঠিক আছে, ডেনড্রাইট। ডেনড্রাইট। তারপর এই মাঝকে এইটার নাম কি? এইটা হচ্ছে আমার কোষ দেহ। কোষ দেহ। এই মাঝখানের এইটাও চিহ্নিত করে দিবা। নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তারপর এই লম্বা অংশটুকু, এই লম্বা অংশটুকু এটার নাম কি? এটা কি দিয়ে দিব দেখাবো। এটা এই এতটুকু অংশ, এই পুরাটুকুর নাম কি? এইটা হচ্ছে আমার এক্সন বা এক্সন, যেটাই বলো না, এক্সন। ঠিক আছে, এক্সন। এই পুরাটুকু হচ্ছে আমার এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত এই পুরাটা হচ্ছে আমার এক্সন। এখন এই এক্সনের মধ্যে এই সাদা সাদা এগুলা কি? এগুলাও একটু আলাদা করে চিহ্নিত করে দিও। এটা হচ্ছে আমি এটা দিয়ে দেখাই। তাহলে এই সাদা সাদা জিনিসগুলা কি? এগুলা হচ্ছে মায়েলিন শীট। মায়েলিন শীট। আর এই যে মায়েলিন শীট, এটার মাঝখানে মাঝখানে দেখতে পারতেছো ছোট ছোট গ্যাপ আছে। এই গ্যাপগুলাকে আমরা কি ডাকি? এইগুলাই হচ্ছে আমার রেনভিয়ারের পর্ব। এগুলোর নাম কি? এই মাঝখানের মাঝখানের যে গ্যাপটা আছে, আচ্ছা এটারে আরো সহজ করে দেখাই। এই জায়গায় যে গ্যাপগুলো আছে, এটারে আমরা ডাকি হচ্ছে রেনভিয়ারের পর্ব। দুইটা মাইলেন শীতার মাঝখানে যে গ্যাপ থাকবে, ওই গ্যাপটাকে আমরা বলি রেনভিয়ারের পর্ব। ঠিক আছে, আর এই নিচের এইগুলা হচ্ছে আমার এক্সন প্রান্ত। এটারে নিচে আর একটু দেওয়া যেত। আচ্ছা মনে করো যে নিচে আছে, আচ্ছা মনে করো নিচে আছে, এটা হচ্ছে আমার এক্সন প্রান্ত। ঠিক আছে, শেষ। এই হচ্ছে আমার নিউরনের চিত্র। নিউরনের চিত্র এইভাবে আঁকলেই তোমার হয়ে যাবে। এই জিনিসগুলো দিবা। এখানে আমার পুরাটা এক্সন, এক্সনের মাঝখানে যে হচ্ছে তোমার সাদা সাদা যেগুলো আছে, এগুলোকে বলি মাইলিন শীথ। মাইলিন শীথের আবরণী। মাইলিন শীথের মাঝখানে মাঝখানে প্রত্যেকটা এইটা এইটা এই দুইটার মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রাখছি, এই ফাঁকা জায়গাগুলোর নাম হচ্ছে রেনভিয়ারের পর্ব। ঠিক আছে, বুঝাইতে পারছি? এই হচ্ছে আমার স্নায়ু টিস্যু। ঠিক আছে, তোমাদের কিন্তু তাহলে সেকেন্ড চ্যাপ্টারের চিত্র মোটামুটি আমাদের শেষ। বুঝাইতে পারছি বাচ্চারা? ঠিক আছে, তাহলে আমরা কি কি চিত্র আঁকলাম সেকেন্ড চ্যাপ্টারের? আমাদের আরেকবার একটা রিভিউ করে ফেলি। সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে আমাদের মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, ক্রোমোজোম, সরল টিস্যু, জটিল টিস্যুর মধ্যে জাইলেম, ফ্লোয়েম, এবং হচ্ছে পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, এই কয়েকটা চিত্র তোমরা হচ্ছে সুন্দর করে হচ্ছে প্র্যাকটিস করে ফেলবা। ঠিক আছে, এখন আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টার, আমরা হচ্ছে প্র্যাকটিস করব। আচ্ছা, আমরা এখন কোষ বিভাজন চ্যাপ্টারের যে চিত্রগুলো ছিল সেই চিত্রগুলো আমরা দেখব। কোষ বিভাজন চ্যাপ্টারে আমাদের মেইনলি মাইটোসিস কোষ বিভাজন যেটা আছে সেইটা লাগবে। আমরা জাস্ট হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনটা লিখি। মাইটোসিস। ঠিক আছে, এই মাইটোসিস কোষ বিভাজনের শুধু আমাদের ক্যারিওকাইনেসিস পার্টটা হইলেই হবে, মানে আমাদের যে নিউক্লিয়াসের বিভাজন যেটা আছে, এই নিউক্লিয়াসের বিভাজনটা হইলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে এই মাইটোসিস কোষ বিভাজন শুরু করার আগে তোমাদেরকে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি তোমাদেরকে উদ্ভিদ কোষের যে নিউক্লিয়াসের বিভাজন হয় সেইটা আমি তোমাদেরকে দেখাই দিব খুব সুন্দর করে।
প্রাণী কোষেরটা হুবহু সেম, আলাদা কিছুই নাই, শুধু একটা জিনিস হচ্ছে এক্সট্রা, সেটা হচ্ছে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, সেই সেন্ট্রিওলের বিভাজন হয়। এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। আমি তোমাদেরকে উদ্ভিদ কোষে যা যা দেখাবো সেম জিনিস তোমরা প্রাণী কোষে আঁকাবা, এক্সট্রা কি আঁকাবা, দুই সাইডে দুইটা সেন্ট্রিওল আঁকাই দিবা। তাহলে আসো আমরা শুধু উদ্ভিদ কোষটা এখন দেখি, প্রাণী কোষটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ত্রিভুজের মতন আঁকাবো, আমরা একটু এই সাইডে আঁকাই, আমরা এরকম তিনটা ত্রিভুজ আঁকাবো, চতুর্ভুজ আঁকাবো, তারপর সেম টাইপের চারটা, ঠিক আছে, চতুর্ভুজ। চতুর্ভুজগুলো আঁকানোর পর আমি কি করব, এইটার চারপাশে হচ্ছে একটা বর্ডার আঁকাবো, কারণ কি উদ্ভিদ কোষের কি থাকে, কোষ প্রাচীর থাকে, তাই না? তো এই বরাবর আমি হচ্ছে বর্ডার লাইন আঁকাবো। ওকে, ওকে, ঠিক সেম ভাবে এই জায়গায় এই তিনটা কিসের চিত্র আঁকাইতেছি বলতো? এটা হচ্ছে আমার প্রোফেজের চিত্র। প্রোফেজে আসলে তোমাদের চিত্রটা একটু বড়, আমার নিজেরও একটু কষ্ট হয় আঁকাইতে। আচ্ছা, এটা একটু বেশি বাইরে চলে গেছে, আমরা একটু কাছাকাছি দিই, ঠিক আছে, ওকে। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা নিউক্লিয়াস গুলা সুন্দর করে, এইটা হচ্ছে মাতৃকোষ, বুঝতে পারছো? তার মানে এইখানে নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকা দরকার সবই এখানে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মাতৃকোষ, তো এখানে যা যা থাকা দরকার সবই এখানে থাকবে। এখানে আমার নিউক্লিওলাস থাকবে এবং এইখানে আমার ক্রোমাটিন জালিকা থাকবে, আমরা যেই ক্রোমাটিন জালিকা আঁকাইছিলাম সেই ক্রোমাটিন জালিকা এখানে আমার থাকবে, ঠিক আছে। এবং এইটার ক্ষেত্রে আসলে নিউক্লিওপ্লাজমটা এত বেশি দেখানোর দরকার নাই, তাও তোমরা দেখায় দিতে পারো চাইলে, সময় নাই এত। নিউক্লিওপ্লাজমটা আসলে এখানে খুব একটা ম্যাটার করে না, নিউক্লিওপ্লাজম দেখানোর দরকার নাই। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে ভাইয়া মাতৃকোষ। মাতৃকোষ, ওকে, মাতৃকোষ। তাহলে মাতৃকোষের চিহ্নিতকরণটা করে ফেলি, এবং এইটার চিহ্নিতকরণের ক্ষেত্রে আসলে একটা ঝামেলা যেটা, সেটা হচ্ছে এইটার আসলে আলাদা করে দাগ টানা যায় না, দাগ টানাটা একটু কষ্টকর। তো তোমরা এইটাকে একটু, আচ্ছা আমরা আর দুইটা চিত্র একসাথে আগে এঁকে তারপরে দেখাই বাদ বাকি জিনিসপাতি। আচ্ছা, তো এইখানেও আমার হচ্ছে একটা নিউক্লিয়াস যাবে, ওকে, তারপর ঠিক সেম ভাবে এইখানে হচ্ছে একটা আসবে, ঠিক আছে। তাহলে আমার এগুলা হচ্ছে নিউক্লিয়াস। এখন এখানে কাহিনী কি, এইখানে কাহিনী হচ্ছে আমার এখানে কিন্তু হচ্ছে নিউক্লিওলাস থাকবে, সমস্যা নেই, এটাতেও নিউক্লিওলাস হালকা পাতলা থাকবে, সমস্যা নেই। কিন্তু এই ক্রোমাটিন জালিকাতে এক চেঞ্জ আসবে। ক্রোমাটিন জালিকাতে কি চেঞ্জ আসবে, এখানে ক্রোমাটিন জালিকাগুলা এইরকম হচ্ছে কতগুলা ক্রোমোজোমে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং এইগুলার মাঝখানে মাঝখানে তোমার সেন্ট্রোমিয়ার অ্যাড হবে, ঠিক আছে, বুঝাইতে পারছি? দেখো এগুলা ছিল জালের মতন পেঁচানো, কিন্তু এরা যখন খাটো এবং মোটা হয়ে যাবে তখন সেইটাকে আমরা কি বলবো, ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের মাঝখানে কি থাকবে, সেন্ট্রোমিয়ার থাকবে। এরপর এই ক্রোমোজোমটাই আবার দুইটা ভাগে ভাগ হয়ে ক্রোমাটিড হয়ে যাবে। তাহলে এখন আমাদেরকে কি আঁকাইতে হবে, এখানে আমাদের ক্রোমাটিড আঁকাইতে হবে। ক্রোমাটিড তোমরা চাইলে হচ্ছে কয়েকটা ক্রোমাটিড, দুই তিনটা ক্রোমাটিড আঁকাই দিতে পারো, ঠিক আছে, এরকম দুই তিনটা ক্রোমাটিড আঁকাই দিতে পারো, ব্যাপার। এখানে সেন্ট্রোমিয়ারটা আঁকাইতে ভুলবা না, সেন্ট্রোমিয়ার, ওকে। আমাদের আঁকা কিন্তু শেষ, জাস্ট হচ্ছে এখন আমরা চিহ্নিতকরণটা করে ফেলি সুন্দর করে। আমাদের চিহ্নিতকরণের ক্ষেত্রে আমাদের এইটা কি, এইটা কি, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, তাই না? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, জায়গা স্বল্পতার কারণে ইংলিশে লিখতেছি, তোমরা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা লিখতে পারো, যে কোনোটা। এরপর এইটা কি, এইটা হচ্ছে আমার ক্রোমাটিন, ক্রোমাটিন জালিকা, এটা হচ্ছে আমার ক্রোমাটিন, আমি ক্রোমাটিন লিখতেছি শুধু, ঠিক আছে, এটা হচ্ছে ক্রোমাটিন। আর এইটা কি ভাইয়া, এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার ক্রোমোজোম, এটা হচ্ছে আমার ক্রোমোজোম, ভুললে চলবে না, ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্রোমোজোম। আর ক্রোমোজোমের মধ্যে আমার এইখানে যে গোল্লা গোল্লা জিনিসটা আছে, এইটার নাম কি, এইটার নাম হচ্ছে আমার ভাইয়া, এটার নাম কি, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এখন সেন্ট্রোমিয়ার দেখানোর জন্য এখান থেকে আসলে আলাদা করে দেখানোর দরকার নাই, এটাতেও দেখাই দিতে পারো। আর এখানে এক্সট্রা কি আছে ভাইয়া, এখানে এক্সট্রা হচ্ছে এগুলার নাম কি, এইগুলা হচ্ছে আমার
ক্রোমাটিড। ওকে, ক্রোমাটিড। তাহলে এই চিত্রটা আসলে কিসের চিত্র আঁকলাম? এইটা হচ্ছে আমার ভাইয়া প্রোফেজের চিত্র। প্রোফেজের চিত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোফেজের চিত্র। এরপর আঁকবো আমরা প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ একসাথে এঁকে ফেলবো। আচ্ছা, এরকম ভাবে হচ্ছে হ্যাঁ, ঠিক আছে, ওকে। একটু সাইডে দিলে হইতো, সমস্যা নেই, যা আঁকাইছি আঁকাইছি। এখন এটাকে আমরা কি করব? কোষ প্রাচীর আঁকায় দিলাম, ঠিক আছে। একটা চতুর্ভুজ জায়গা নিবা অবশ্যই। তোমার সাথে সবসময় পেন্সিল, কম্পাস, ছোট স্কেল, পেন্সিল, এই জিনিসগুলো অবশ্যই সাথে রাখতে হবে, ঠিক আছে। পেন্সিল, কম্পাস, ছোট স্কেল এবং আর কি বললাম, বড় পেন্সিল, রাবার, কাটার সবকিছু মানে শার্পনার সবকিছু হচ্ছে সাথে রাখতে হবে, কারণ সাথে না রাখলেই বিপদ। ওকে, ঠিক আছে, এগুলা সবগুলা কোষ প্রাচীর আঁকায় ফেললাম। এখন যেটা করব, এখন হচ্ছে তোমরা যারা হচ্ছে প্রথমবারের মতন আঁকতেছো, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে এই জায়গাতে একটা ডট ডট মানে হালকা একটা মাঝামাঝি জায়গা বরাবর একটা দাগ দিবা, সোজা একটা দাগ টানবা। এই দাগটা কেন টানতেছে এটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। এইটার বরাবরও সোজা দাগ টানবা, এখানেও সোজা দাগ টানলা, আর এখানেও ধরো হচ্ছে একটা সোজা দাগ টানলা। আচ্ছা, মোটামুটি ধরো এটা সোজা হয়েছে। আচ্ছা, সোজা সোজা কতগুলো মাঝখান বরাবর দাগ টানবে। এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য আমি একটু পরে তোমাদেরকে বলতেছি। প্রোমেটাফেজ ধাপে কি হয়? প্রোমেটাফেজ ধাপে আমার স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, ঠিক আছে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। কিন্তু স্পিন্ডল যন্ত্র সৃষ্টির আগে প্রোমেটাফেজ ধাপের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে প্রোমেটাফেজ ধাপে আমার যে নিউক্লিয়াসটা ছিল, যেই নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটার কিন্তু তোমার মানে কি হয়, ভাঙন শুরু হয়, নিউক্লিয়াসটার ভাঙন শুরু হয়। তাইলে তোমরা নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি হইতে থাকে প্রোমেটাফেজ ধাপে। তাহলে কি করবা? এখানে ভাঙনগুলা একটু একটু করে দেখাই দিবা যে নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে ভেঙে যাচ্ছে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন একটু একটু ভাঙা ভাঙা হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন দেখাই দিবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা রাবার দিয়ে মুছবা, আমি তো আর রাবার দিয়ে এখানে মুছার উপায় নাই, আমি জাস্ট তোমাদেরকে চিত্রটা হচ্ছে একটা ডেমো হিসেবে দেখাই দিচ্ছি। দেখো নিউক্লিয়ার মেমব্রেনটা ভাঙা ভাঙা নিউক্লিয়ার মেমব্রেন আঁকানো হয়েছে, এবং এইখানে যেই নিউক্লিয় লাস থাকবে সেটা খুবই হালকা করে আঁকাবা। সেটা হচ্ছে খুবই কি, খুবই হালকা করে আঁকাবা। ধরো হচ্ছে মানে একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ এই নিউক্লিওলাসটা বিলুপ্তির পথে, ঠিক আছে। আর কি আঁকাইতে হবে আমার এই ধাপে? তোমার স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় ভাইয়া? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে স্পিন্ডল যন্ত্র আমরা আঁকাই। স্পিন্ডল যন্ত্র আঁকানোর জন্য স্কেল দিয়ে সহজভাবে আঁকাইতে পারো। একটা হচ্ছে প্রথমে মাঝ বরাবর একটা দাগ দিবা, একটু সোজা দাগ, আচ্ছা না এই দিক থেকে না, ধরো এইটার মাঝ বরাবর একটা দাগ দিবা, সোজা দাগ হয়েছে, ওকে, সোজা দাগ হয়েছে। এটার কালারটা চেঞ্জ করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে এই কালার, ওকে। তারপরে কি করবা? তারপরে হচ্ছে এখান থেকে দাগ টানবা, একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা, ওকে। আচ্ছা, হ্যাঁ, তো মানে স্কেল দিয়ে দাগ টানতে গেলেও কত গ্যাঞ্জাম হয়। তারপর এইখানে কি করবা? এইখানেও ঠিক সেম ভাবে এই জিনিসটা করবা। এইদিকে একটা, তোমরা চাইলে দুইটা তিনটা মানে সময় কম থাকলে দুইটা করেও দিতে পারো, দুইটা, তিনটা, ওকে। তারপর কি করবা?
ঠিক সেম ভাবে এই দিক বরাবর যুক্ত করে দিবা। স্কেল দিয়ে টানবা এই দাগগুলো, তাহলে সুন্দর হবে দেখতে। ঠিক আছে, মাঝ বরাবর টানবা, মাঝগুলো মাঝখানটারে অবলম্বন করে বাদ বাকিগুলো আঁকবা। এবং এইখানে তোমরা কি করবা, এইখানে কয়েকটা স্পিন্ডল যন্ত্রের মধ্যে তোমরা স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে, প্রত্যেকটাকে আমরা কি বলি, স্পিন্ডল তন্তু, তাই না? এই স্পিন্ডল তন্তুর কয়েকটার মধ্যে তুমি হচ্ছে কি আঁকায় দিবা, কয়েকটার মধ্যে তুমি সুন্দর করে হচ্ছে সেন্ট্রোমিয়ার সহ এই যে এরকম কতগুলা ক্রোমোজোম আঁকাই দিবা, সবগুলাতে না, কয়েকটাতে। ঠিক আছে, সবগুলাতে আঁকানোর দরকার নেই, এইটাতেও ধরো আঁকাই দিলা। ঠিক আছে, তো এইভাবে আমার কিন্তু হচ্ছে, এটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপের মেইন বৈশিষ্ট্য কি, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হইতে থাকে, নিউক্লিওলাস বিলুপ্ত হইতে থাকে, আর স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, এরপরে আমরা এখানে জাস্ট একটু চিহ্নিতকরণ করে ফেলবো। চিহ্নিতকরণ করার জন্য আমাদেরকে হচ্ছে সেম ভাবে আমরা মাঝখান দিয়ে দাগ দিতে পারি। আমি এখান থেকে হচ্ছে মাঝখানে দাগ দিলাম না, তোমরা অবশ্যই, তোমাদের তো চারটা একসাথে আসবে না, তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে আসবে। আমি তোমাদেরকে জাস্ট চিত্র আঁকার প্রসেস গুলো দেখাই দিচ্ছি কিভাবে আঁকবা। আমি জাস্ট হচ্ছে এখানে কোন র্যান্ডম ভাবে স্যাম্পলিং গুলা করে দিচ্ছি। দেখো চিত্রের মধ্যেই তোমার কিন্তু সব দেওয়া আছে যে তোমার আসলে কোনটা দিয়া কি বুঝায়। এইটা কি ভাইয়া, এটা তুমি অলরেডি পড়ে ফেলছো, এটা হচ্ছে আমার কি, স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু, তুমি স্পিন্ডল তন্তু বলতে পারো। স্পিন্ডল তন্তু, অনেকগুলা স্পিন্ডল তন্তু মিলে স্পিন্ডল যন্ত্র হয়। আর স্পিন্ডল তন্তুর মধ্যে কতগুলা স্পিন্ডল তন্তু আছে যেখানে ক্রোমোজোম আছে, ওইগুলাকে আমরা ডাকি ক্রোমোজোমাল তন্তু। আচ্ছা, এইটারে আমরা একটা সিঙ্গেলটারে, আচ্ছা, এই যে মাঝখানে যেইটার মধ্যে ক্রোমোজোমটা নাই সেটাকে আমরা ডাকবো স্পিন্ডল তন্তু। আর যেই স্পিন্ডল তন্তুগুলার মধ্যে ক্রোমোজোম থাকবে সেটাকে আমরা একটা আলাদা নাম দিব। যেমন ধরো এই স্পিন্ডল তন্তুর মধ্যে ক্রোমোজোম আছে না, তাহলে সেইটাকে আমরা একটা সুন্দর নাম দিব, সেটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। আমি ইংলিশে লিখতেছি, ক্রোমোজোমাল ফাইবার। ঠিক আছে, ক্রোমোজোমাল ফাইবার। ওকে, ক্রোমোজোমাল ফাইবার। আর এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই যে কমলা কালার দিয়ে যেটা দেখাইছি, এইগুলা কি ভাইয়া, এগুলা হচ্ছে আমার বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, এগুলা কি, এগুলা হচ্ছে আমার বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে এই চিত্রটার নাম কি, এই চিত্রটার নাম হচ্ছে, সহজ কথায় এই চিত্রের নাম কি, এই চিত্রের নাম হচ্ছে প্রো মেটাফেজ। ঠিক আছে, প্রো মেটাফেজ। ঠিক সেম ভাবে এইখানে আমরা আঁকাবো। এইখানে হচ্ছে আঁকানোর জন্য আমার মনে হয় তোমরা এখন সবাই বুঝে গেছো কেমনে আঁকাবা। মাঝখান বরাবর একটা সোজা দাগ টানবা। ঠিক আছে, সোজা যাতে হয় দাগটা, আর বড় হয় যাতে। ওকে, তারপরে হচ্ছে এই দিক দিয়ে একটা, একটা, তারপর এই দিক দিয়ে একটা, তারপর এই দিক দিয়ে দুইটা, সময় না কম থাকলে হচ্ছে দুইটাই দিয়ে দিও। ঠিক আছে, আমি যেহেতু হচ্ছে একটু তিনটা করে আঁকাইতেছি, আমি যেহেতু তোমাদেরকে দেখাইতেছি, দেখানোর সুবিধার্থে হচ্ছে তিনটা দিতেছি। আচ্ছা, তারপরে ধরো এখানে দিলা। ওকে, দেখো এখন দেখো, এখন আমরা কি করব, এই মেটাফেজ ধাপ, এটা হচ্ছে মেটাফেজ ধাপ। মেটাফেজ ধাপের একটা বৈশিষ্ট্য কি, সবগুলা এই যে মাঝখানে আমি একটা দাগ টানছি, এটা হচ্ছে আমার বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এসে অবস্থান করবে। তাহলে আমরা প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, আচ্ছা এখানে আমরা সেন্ট্রোমিয়ারটা দেখাইনি, সুন্দর করে সেন্ট্রোমিয়ারটা দেখাই দিই। এগুলা সব সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এখানে সব, এগুলা সব সেন্ট্রোমিয়ার। তাহলে এইখানে আমরা একটা দিলাম ধরো সেন্ট্রোমিয়ার, এখানে একটা সেন্ট্রোমিয়ার দিলাম, এইটাতে একটা সেন্ট্রোমিয়ার দিলাম, এগুলো একটা সেন্ট্রোমিয়ার দিলাম। এখন আমরা হচ্ছে ইয়া আঁকাই দিই। ঠিক আছে,
খরগোশের কান আছে না, খরগোশের কানের মতো। তাহলে এইটা আমার কি, এখন এই ধাপটা কি, এই ধাপে প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার কি একদম মাঝ বরাবর আছে না স্পিন্ডল যন্ত্রের, বিষুবীয় অঞ্চল বরাবর আছে। এই কারণে এইটাকে আমরা বলি হচ্ছে তোমার কি ধাপ, মেটাফেজ ধাপ। এটাকে আমরা কি নামে ডাকি, এইটাকে আমরা ডাকি মেটাফেজ ধাপ। ঠিক আছে, এইখানে চিহ্নিতকরণটা কি, এইখানে চিহ্নিতকরণটা তোমরা শুধু হচ্ছে এই মাঝখানের অঞ্চলটাকে করবা, যে এই অঞ্চলটার নাম কি, এই মাঝখানের অঞ্চলটার নাম কি, এই মাঝখানের অঞ্চলটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। এই মাঝখানের অঞ্চলটাকে আমরা কি নামে ডাকি, বিষুবীয় অঞ্চল। আর বাদ বাকি জিনিস সেম, তুমি সেন্ট্রোমিয়ার লিখবা, ক্রোমাটিড লিখবা, তুমি এইখানে চিত্রের মধ্যে যা যা আঁকছো এই জিনিসগুলাই তুমি স্যারকে দেখাবা, যে স্যার দেখেন এইখানে আমি হচ্ছে আমার চিত্রের মধ্যে এই এই জিনিসগুলা আঁকাইছি। আমি বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, একটু ইয়া নিচ্ছি তোমাদের থেকে। ওকে, তাহলে এইটুক বুঝছো তোমরা, যে এইখানে আর কি কি চিহ্নিতকরণটা তুমি নিজের মন মতো করবা, যা যা আছে সবকিছু, কারণ সবগুলা তোমার থাকবে না, আমি এখানে সবগুলা দেখাইতেছি, সবগুলা তোমার থাকবে না, তোমাদের জাস্ট কয়েকটা বেসিক জিনিসপাতি থাকবে। আচ্ছা, এইখানে কি করবা, এইখানে হচ্ছে আসলে তোমার মাঝখানে এত দাগ টানার দরকার নেই, মাঝখানে একটা সোজা দাগ টানতে পারো, মাঝখানে এই বরাবর একটা সোজা দাগ টানতে পারো। সোজা দাগটাই না, বাদ বাকি গুলা হাত দিয়ে আঁকার চেষ্টা করো, কারণ এইখানে আসলে হয় কি, এইখানে কয়েকটা ইয়া হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। এখানে ধরো একটা দিলা, এই সাইডে ধরো একটা দিলা, এই সাইডে ধরো আরেকটা দিলা, এগুলো একটু চিকন, বুঝছো? ওকে, তো এইটা কি হচ্ছে, এইখানে যেটা হয় এই ধাপটা কি, এই ধাপটা হচ্ছে আমার অ্যানাফেজ ধাপ। এই অ্যানাফেজ ধাপে কি হয়, এই সেন্ট্রোমিয়ার গুলা ভেঙে যায়, ভেঙে গিয়ে এই সেন্ট্রোমিয়ার গুলা মেরুর দিকে যাওয়া শুরু করে। এই অঞ্চলগুলোর নাম কি, এই অঞ্চলগুলোর নাম কি, এই দুই প্রান্তকে কি নামে ডাকি আমরা, মেরু। এই দুই প্রান্তকে মেরু বলি। এইটারে কিন্তু এখানে তুমি এটা চিহ্নিতকরণ করে দিতে পারো, যে এই দুইটা প্রান্তকে মেরু বলি, এই দুইটা প্রান্তকে মেরু বলি, আর মাঝখানের অঞ্চলটাকে বলি বিষুবীয় অঞ্চল। চিহ্নিতকরণে সবকিছু লিখবা তুমি, আমি কিন্তু এখানে সব চিহ্নিতকরণ দেখাচ্ছি না, কিন্তু তুমি লিখার সময়, পরীক্ষার খাতায় লিখার সময় অবশ্যই সবগুলো আঁকবা, কারণ তোমার তো চারটাই থাকবে না, থাকবে যে কোনো একটা, হয় মেটাফেজ থাকবে, বা প্রো মেটাফেজ থাকবে, বা প্রোফেজ থাকবে, যে কোনো একটা থাকবে, ওইটাই সুন্দর করে চিহ্নিতকরণ করে আঁকবা। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি কি করব, এইখানে আমাদের হচ্ছে এইদিকে হচ্ছে কিছু সেন্ট্রোমিয়ার দায়িত্ব থাকবে, এই বরাবর এইদিকে ধরো আছে, এইদিকে আছে, এইদিকে আছে, ঠিক আছে, তাহলে এইদিকেও আছে, আচ্ছা না এইদিকে আছে, এটাতে থাকবে না। ঠিক আছে, এটাতে থাকবে না, যেটাতে আছে আবার উল্টাপাল্টা ভাবে বসায় দিও না, ইচ্ছা মতো বসায় দিও না, যেটাতে ভাঙছে সেটাতেই বসাই। ঠিক আছে, এই এইটা আঁকার ক্ষেত্রে সবসময় মনে রাখবা এই সেন্ট্রোমিয়ারটা থাকবে মেরুর দিকে মুখ করে, আর তার যে লেজ আছে, মানে এই যে ক্রোমাটিড গুলা ভাঙছে, ক্রোমাটিড গুলা থাকবে পিছনের দিকে অবলম্বন করে। তাইলে এইখানে আমার কেমনে আঁকতে হবে, এইখানে হচ্ছে আমার জিনিসগুলো হবে এরকম। এইটা কিন্তু তোমরা ভুল করলে চলবে না, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে এইখানে দেখো তো, খেয়াল করে দেখো এই লেজ গুলা কোন দিকে মুখ করে আছে, লেজ গুলা মুখ করে আছে পরস্পরের দিকে, আর সেন্ট্রোমিয়ার যেগুলো আছে, সেন্ট্রোমিয়ার গুলা কোন দিকে মুখ করে আছে, মেরুর দিকে। এইভাবেই কিন্তু আঁকতে হবে, ঠিক আছে? যখন ভাঙ্গে তখন আসলে এইভাবেই ভাঙ্গে, বিকর্ষণের কারণে তারা উল্টা দিকে চলে যায়। আমি এই দিকের সেন্ট্রোমিয়ারটা একটু ভালো করে দেখাই দেই। ওকে, 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 এই তো হয়ে গেল। ওকে, এখন কি করতে হবে, এইখানে কিন্তু স্পিন্ডল যন্ত্রের কয়েকটা স্পিন্ডল যন্ত্র কিন্তু বিলুপ্ত হইতে থাকে। তাহলে এখানে আস্তে আস্তে আমি কয়েকটা স্পিন্ডল যন্ত্র একটু দেখাবো, ভাঙ্গা ভাঙ্গা দেখাবো, কয়েকটা স্পিন্ডল যন্ত্র একটু ভেঙে ভেঙে দেখাবো, যে এখানে ডট 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 হিসাবে দেখায় দিব, ঠিক আছে? এই যে ধরো এইটাই, এই স্পিন্ডল যন্ত্রটা ভেঙে যেতেছে, আস্তে আস্তে স্পিন্ডল যন্ত্রের স্ট্রাকচার ভাঙতে থাকে, কয়েকটা স্পিন্ডল যন্ত্র একটু ভাঙা যাইতেছে, দেখায় দিবা। এটা কি বিলুপ্ত প্রায় হচ্ছে স্পিন্ডল যন্ত্র।
ঠিক আছে, এইভাবে দেখায় দিবা কয়েকটা স্পিন্ডল যন্ত্র হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে স্পিন্ডল যন্ত্র, কারণ এখন তো ক্রোমোজোম গুলা দুই মেরুতে চলে যাওয়া শুরু করছে। এইখানে চিহ্নিতকরণ গুলা কিভাবে কিভাবে করবা, এইখানে চিহ্নিতকরণ গুলা সহজ, জাস্ট হচ্ছে এইটাকে আমরা কি বলবো, এইটার নাম তো হচ্ছে আমরা সবাই জানি, এইটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এখন এই জিনিসগুলাকে আমরা আর ক্রোমাটিড বলবো না, এখন এইটাকে আমরা বলবো অপত্য ক্রোমোজোম। এটার নাম কি দিব ভাইয়া, এইটার নাম হচ্ছে অপত্য ক্রোমোজোম, মানে নতুন ক্রোমোজোম। এখন আর এগুলা কোনো সেন্ট্রোমিয়ার না, এগুলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। আচ্ছা যাই হোক, ওইটা চলে গেছে। আর এই জিনিসগুলা কি, এই জিনিসগুলা হচ্ছে বিলুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র। আচ্ছা এটারে কোন দিকে দিব, আচ্ছা ধরো এটারে এইদিকে দিই, এগুলা হচ্ছে আমার বিলুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু। ওকে, এখন আরেকটা কি করব, এখন হচ্ছে আমার টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপ হচ্ছে একদম সহজ, একদম পানির মতন সহজ, এখানে আসলে আহামরি কিছু নাই। এইখানে হচ্ছে তোমার ওই যে নিউক্লিয়াসটার সবকিছু আবার আগের মতন ফেরত আসবে। এইখানে একটা ছোট্ট নিউক্লিয়াস তৈরি হবে এবং এইখানে একটা ছোট্ট নিউক্লিয়াস তৈরি হবে, দুই প্রান্তে দুইটা নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে। দুইটা নিউক্লিয়ার মেমব্রেনের পাশাপাশি আর কি তৈরি হবে, এখানে আবার পুনরায় নিউক্লিওলাস তৈরি হবে, এখানেও নিউক্লিওলাস তৈরি হবে, এবং আর কি হবে ভাইয়া, এইখানে হচ্ছে আমার সুন্দর করে ক্রোমাটিন জালিকা আবার ব্যাক করবে। এতক্ষণ ছিল ক্রোমোজোম, কিন্তু এখন আবার হচ্ছে আমার ক্রোমাটিন জালিকা ব্যাক করবে। ঠিক একইভাবে এইখানেও আমার আর ক্রোমোজোম পাওয়া যাবে না, এখন এইখানে হচ্ছে আমার ক্রোমাটিন জালিকা ব্যাক করবে। এবং এইগুলার মাঝখানে মাঝখানে আমি কি দেখায় দিব ভাইয়া, এটাগুলার মাঝখানে মাঝখানে আমি দেখাই দিব যে এইগুলার মাঝখানে মাঝখানে আরেকবার ধরো হচ্ছে কয়েকটা আঁকায় দাও, কয়েকটা আঁকায় দিলেই হবে। ঠিক আছে, এইগুলা সুন্দর করে আঁকাই। আচ্ছা মনে করো এটা হচ্ছে একটু পেন্সিল দিয়ে আঁকার সময় ভালো করে আঁকে নিও, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য। এইগুলা হচ্ছে কি হইতেছে, এগুলা হচ্ছে জায়গায় জায়গায় ভেঙে গেছে। এগুলা কি, এগুলা হচ্ছে সব বিলুপ্ত প্রায়, এই যে স্পিন্ডল যন্ত্র যা ছিল সবগুলা হচ্ছে আস্তে আস্তে ভেঙে যাইতেছে এখন। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদেরকে একটা স্পেশাল কথা বলি, সেটা হচ্ছে সেটা হচ্ছে এই সবগুলাতে মাঝখানের লাইনটা আমি মুছে দিছি, এই একটা জায়গায় কিন্তু আমি মাঝখানের লাইনটা রেখে দিছি, তাই না? আচ্ছা এটা মনে হয় আর সোজা করতে পারতেছি না, আচ্ছা যাই হোক, এটাতে আমি রেখে দিচ্ছি। আচ্ছা এইটার নামকরণটা আমি করি নাই, এটার নামকরণটা একটু করে দেই। এটা কি, এটা হচ্ছে আমার অ্যানাফেজ, এটা হচ্ছে আমার অ্যানাফেজ, ঠিক আছে, অ্যানাফেজ। আর এইটার নামকরণ কি, এটা হচ্ছে আমার টেলোফেজ। আচ্ছা এইটার চিহ্নিতকরণটা, এই মাঝখানের জিনিসটাকে আমরা কি বলি, এই মাঝখানের জিনিসটাকে আমরা বলি কোষ প্লেট। যখন সাইটোপ্লাজমও দুইটা ভাগ হয়ে যাবে তখন হচ্ছে এই কোষ প্লেটের মাধ্যমে দুইটা আলাদা আলাদা নতুন কোষ তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা অলরেডি চ্যাপ্টারে পড়ে আসছো, আমার কাজ এখন শুধু তোমাদেরকে চিত্রে দেখায় দেওয়া। আমি চিহ্নিতকরণটা দেখাই দেই, কি কি লিখবা এখানে। এটা হচ্ছে আমার কি, আমি নিচে লিখতেছি, কিন্তু অবশ্যই তোমরা কোন জায়গায় লিখবা, চিত্রের চিহ্নিতকরণ অলওয়েজ চিত্রের বাম সাইডে লিখবা, একটা সুন্দর দাগ টেনে তারপরে লিখবা। ঠিক আছে, আমি একটা জায়গায় চারটা জিনিস দেখাই দিচ্ছি, এই কারণে হচ্ছে আমার একটু হিজিবিজি লাগতে পারে, বাট তোমরা হচ্ছে তোমাদের তো আর সবগুলা থাকবে না, তোমাদের একটা করে থাকবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সুন্দর করে লিখবা। এটা হচ্ছে আমার কোষ প্লেট, ঠিক আছে, এটা হচ্ছে আমার কোষ প্লেট। তারপর এইটা কি, এইটা হচ্ছে তোমরা নিউক্লিয়াসের সবগুলা হচ্ছে সুন্দর করে এখানে ব্যাখ্যা করবা। এই জিনিসটা কি, এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার নিউক্লিওলাস। তারপর হচ্ছে ওইটার নাম কি, এইটার নাম কি, এইটা হচ্ছে আমার ক্রোমাটিন, তাই না, এটা হচ্ছে আমার ক্রোমাটিন। ঠিক আছে, তারপর এই জিনিসটার এই কম গোলাপি কালারের জিনিসটার নাম কি, এটা হচ্ছে আমার নিউক্লিয়ার মেমব্রেন। তার মানে এই পুরাটাই আমার কিন্তু এখন আবার ফেরত আসছে, নিউক্লিয়ার
ঝিল্লি। ঠিক আছে, নিউক্লিয়ার ঝিল্লি। তাহলে আমি প্রো মেটাফেজ আঁকলাম, মেটাফেজ আঁকলাম, অ্যানাফেজ আঁকলাম, তাহলে এই চিত্রটার নাম কি? এইটা হচ্ছে আমার টেলোফেজ। ওকে, এইটাই হচ্ছে আমার টেলোফেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমার টেলোফেজ। তাহলে এখানে আমার কি কি আছে ভাইয়া বলো? তাহলে হচ্ছে আমার এইখানে বিলুপ্ত প্রায় স্পিন্ডল যন্ত্রটা দেখাই দিবা, দুই সাইডে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস আঁকাই দিবা, এবং হচ্ছে বাদবাকি জিনিসগুলো তোমরা সবাই বুঝছো। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা কি কি আঁকলাম? আমরা প্রথমে হচ্ছে প্রোফেজ ধাপটা আঁকাইছি, তারপরে হচ্ছে আমরা প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলা দেখাইলাম। অবশ্যই আমার মতন করে চিহ্নিতকরণ করবা না, আমার চিহ্নিতকরণটা একটু হিবিজিবি হয়েছে, কারণ আমি একটা জায়গায় আঁকাইছি। তোমাদের হয় থাকবে অ্যানাফেজ, নয়তো থাকবে মেটাফেজ, নয়তো থাকবে টেলোফেজ। এবং অবশ্যই তোমরা প্রাণীর গুলা দেখে নিবা, প্রাণীর ক্ষেত্রে ভিন্ন কিছুই না, আলাদা কিছুই না। প্রাণী কোষের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে শুধু ওইখানে তোমাকে আলাদা করে দুইটা সেন্ট্রিওল আঁকাইতে হবে, দুই মেরুতে দুইটা সেন্ট্রিওল আঁকাই দিতে হবে, বাদ বাকি সবকিছু সেম, বাদ বাকি সবকিছু সেম। ঠিক আছে, প্রাণীর গুলা তোমরা বাসায় একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, যদি এইটা পারো প্রাণীর গুলা একদম পানি ভাত। ঠিক আছে, বুঝাইতে পারছি তোমাদেরকে? ক্লিয়ার হয়েছে না সবার? ওকে, ভেরি গুড। এরপর আমরা হচ্ছে আর কি আঁকবো? আমাদের নেক্সট আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের জীবনী শক্তি চ্যাপ্টারে আমাদের হচ্ছে কেলভিন চক্র, আমাদের আলোক নির্ভর পর্যায় C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের দুইটা ধাপের একটা চিত্র আছে। এইটা আমরা একটু ছোট্ট করে আঁকার চেষ্টা করি। এটা কিভাবে আঁকবো তোমাদের আমি কিন্তু দেখাই দিচ্ছি, যেই চিত্রগুলো তোমাদের ইম্পর্টেন্ট। আমার কিন্তু এখানে চিত্র আঁকায় দেওয়ার মেইন উদ্দেশ্য কি, তোমরা যাতে চিত্রগুলা দেখো। আমার আঁকার হাত কি অনেক ভালো, এই চিত্রগুলা দেখে কেউ কি বলবে এগুলো আঁকা সুন্দর হয়েছে? এগুলো আঁকা কিন্তু আহামরি সুন্দর হয় নাই, কিন্তু এই জিনিসগুলাই আসলে তোমার কাজে লাগবে। ঠিক আছে, কারণ এই চিত্রগুলা তুমি যদি এতটুকু আঁকায় রেখে আসতে পারো, তোমার কিন্তু পরীক্ষায় নাম্বার কেউ কাটবে না, কারণ তোমার চিত্র সাইন্টিফিক্যালি একুরেট হয়েছে। আমার চিত্রে কেউ ভুল ধরতে পারবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আমার এই চিত্রের মধ্যে কেউ ভুল ধরতে পারবে না যে চিত্র আঁকা ভুল হয়েছে, ঠিক আছে, বা চিহ্নিতকরণ কোথাও ভুল লিখছি, কারণ আমার এই চিত্রে যা যা দেওয়া দরকার সব আছে, সেই সাথে যা যা চিহ্নিত করা দরকার কিছু চিহ্নিতকরণ তোমাদের জন্য রেখে দিছি, এগুলো তোমরা করবা। বাট চিত্র সবসময় এইভাবে আঁকবা যাতে চিত্রটা একটু পরিষ্কার হয়, এবং চিত্রটা যাতে তোমার যা তুমি আঁকছো ওই জিনিসগুলা যাতে তুমি চিহ্নিত করে আসো, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আসো আমরা হচ্ছে আমাদের কেলভিন সাইকেলের মধ্যে কি হয় সেটা একটু দেখি। কেলভিন সাইকেলের আসলে চিত্রটা আহামরি কোনো কঠিন না, আমরা লিখি C3 চক্র, C3 চক্র, এটা লিখলাম। ঠিক আছে, C3 চক্রের জন্য কি করতে হবে? তোমরা ক্লোরোপ্লাস্ট আঁকছো না, ক্লোরোপ্লাস্টের মতন করে একটা সুন্দর করে গোল্লা দিবা, তারপর হচ্ছে আরেকটা গোল্লা ভিতরে আঁকাবা। আচ্ছা, ধরো এটা হচ্ছে দুই লেয়ারের হচ্ছে আমি ক্লোরোপ্লাস্ট আঁকাইলাম। এখন এখানে আমার কি করতে হবে? আমরা কি জানি ক্লোরোপ্লাস্টে কি থাকে? গ্রানাম চাকতি থাকে এবং হচ্ছে স্ট্রোমা থাকে, রাইট? তো এইখানে যেটা হয়, আমার এখানে আমরা কয়েকটা স্ট্রোমা আঁকায় ফেলি। আচ্ছা, স্ট্রোমা গুলো আমরা এই কালার দিয়ে দেই। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্রোমা। এবং এইখানে আমার আরেকটা জিনিসকে আমরা কি জানি, যে আমার এখানে সূর্যালোক, এখানে একটা সূর্য থাকে, এই সূর্যালোক থেকে এগুলা হচ্ছে, ধরো এটা হচ্ছে সূর্য মামা। ঠিক আছে, এটা হচ্ছে সূর্য মামা। এই সূর্য আলো, সূর্য থেকে তোমার যেটা হয় যে আমার এইখানে সূর্যালোক গুলা এই জায়গায় এসে পতিত হয়, তাই না? এই গ্রানাম চক্তির কাজ, গ্রাম চাকতির কাজ কি? এই গ্রানাম চাকতির কাজ কি আসলে বলতো? গ্রানাম চাকতির কাজ হচ্ছে সে সূর্যের আলো থেকে শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে, তাই তো? এইটাই হচ্ছে এর কাজ। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে হচ্ছে আমার এটিপি তৈরি হবে এবং NADPH2 তৈরি হবে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু সহজ করে দেখাই। এটা আমরা সাদা কালি দিয়ে দেখাই। এটিপি তৈরি হবে এবং NADPH2 তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে সহজ করে এখানে কি দেখাবো? এটা তৈরি হলো, এটা তৈরি হলো, এরপরে এটা তৈরি হলো, এটা তৈরি হলো।
এবং এরা কি করবে, এরা হচ্ছে একটা ছোট্ট গোল্লাইকা দিয়ে এখানে, ওকে, এই ক্যালভিন চক্রের মধ্যে এই জিনিসগুলা যাবে, বুঝছো? একটু মুইছা দিই। এই জিনিসগুলো এটার মধ্যে যাবে। এগুলো যখন যাবে তখন এই এটিপি আর NADPH2 এগুলোর মধ্যে কি এনার্জি আছে, এই সূর্যের আলো থেকে গ্রানাম চাকতি এটিপি আর NADPH2 তৈরি করছে, এবং এগুলা কই যাবে, এগুলা যাবে হচ্ছে আমার এই ক্যালভিন চক্রে। এখানে আমি হচ্ছে C3 লিখলাম, C3 চক্র, ঠিক আছে? এই C3 চক্রে যাবে। C3 চক্রে গেলে কি হবে, এই C3 চক্র এই এটিপি আর NADPH2 ব্যবহার করে সে হচ্ছে এখানে এডিপি তৈরি করবে। আমরা একটু এইভাবে দেখাই দিই। এডিপি তৈরি করবে এটিপি থেকে, আর NADPH2 যেটা সেটা থেকে তৈরি করবে NADP, ঠিক আছে? NADP তৈরি করবে। তারপর এগুলারে আবার হচ্ছে এই জায়গায় ফেরত দিবে, ঠিক আছে? আবার এই জায়গায় ফেরত দিবে একটা চক্রের মতন। এবং এখানে আর একটা সুন্দর জিনিস হয়, এবং বিনিময়ে এখানে কি হবে বলতো, এখানে আমার বাতাস থেকে কি আসতেছে, বাতাস থেকে অলওয়েজ কি আসতেছে, বাতাস থেকে এখানে কার্বন ডাইঅক্সাইড আসতেছে, ঠিক আছে? এই কার্বন ডাইঅক্সাইড এই C3 চক্রে ঢোকার কারণে কার্বন ডাইঅক্সাইড, এবং আলটিমেটলি এখান থেকে কি প্রডিউস হবে, এখান থেকে আমার হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজটা আমরা বাংলায় লিখি, পরে তোমাদেরকে চিত্র আকারে দেখাই দিই। এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি, C6H12O6। এখানে গ্লুকোজ তৈরি হবে। আর এখানে কি হবে, আমরা কি করি, একটা গাছের মধ্যে আমরা কি দেই, পানি দেই না? একটা গাছের মধ্যে পানি দেই, এই পানিটা এখান থেকে গিয়ে এই পানিটা তোমার অক্সিজেন আকারে বাইরে বের হয়ে যাবে, অক্সিজেন আকারে পরিবেশে বের হয়ে যাবে। এইটাই হচ্ছে তোমার সেই বিখ্যাত C3 চক্রের চিত্র, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে। আমি আরেকবার সহজ করে বুঝাই দেই। এখানে কি হচ্ছে, সূর্যের আলো, এই সূর্যের আলোটা গ্রানাম চাকতির উপর আইসা পতিত হচ্ছে, এবং এই গ্রানাম চাকতিতে এই সূর্যের আলোক শক্তি থেকে এটিপি আর NADPH2 তৈরি হচ্ছে। এই এটিপি NADPH2 এর মধ্যে শক্তি আছে। এই এটিপি NADPH2 তারা দুইটা করতেছে কি, তারা এই C3 চক্র, এখানে একটা চক্র আঁকায় দিবা, বুঝছো? এখানে একটা চক্র, এই যে দেখো সাইকেলের মতন চক্র আঁকায় দিছি, এই চক্রের মধ্যে এরা ঢুকতেছে। এই চক্রের মধ্যে এই এটিপি NADPH2 ঢুকতেছে, সেই সাথে বাতাস থেকে কি আসতেছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আসতেছে, ঠিক আছে? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতেছে। এই কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে এই শক্তিকে ইউজ করে গ্লুকোজ বা শর্করা তৈরি করবে, গ্লুকোজ বা শর্করা তৈরি করবে, ঠিক আছে? গ্লুকোজ বা শর্করা তৈরি করবে। এরপরে কি হবে, এই এটিপি আর এই NADPH2 যখন ব্যবহার করা হয়ে যাবে, এটিপি কে খরচ করলে কি তৈরি হয়, এডিপি তৈরি হয়। আর NADPH2 এর দুইটা হাইড্রোজেন ইউজ করে ফেললে NADP তৈরি হয়। এগুলাকে আবার সে এখানে ফেরত দিবে, যাতে সে আবার সূর্যের আলো ব্যবহার করে এগুলাকে আবার শক্তি দিতে পারে, এবং আবার নতুন করে এগুলো তৈরি করতে পারে। এখানে আর একটা মজার জিনিস ঘটে, তোমরা পড়ছো না সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়। এই অক্সিজেনটা কোথা থেকে তৈরি হয়, এই যে এই পানির অণু, এই পানির অণু এই বিক্রিয়ার মধ্যে প্রবেশ করে অক্সিজেন হয়। পানিটা হয় কি, আলোর সাহায্যে পানিটা ভাঙে, পানি ভেঙে অক্সিজেনটা আমার বের হয়, তৈরি হয়, এবং অক্সিজেন বাতাসে চলে যায়। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে চিহ্নিত করতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটার নাম কি ভাইয়া, এটার নাম আমরা কি পড়ছি, এটা হচ্ছে আমার গ্রানাম চাকতি, গ্রানাম চাকতি। এবং এইখানে কি হয়, এইখানে হচ্ছে আমার আলোক বিক্রিয়াগুলো হয়, আলোক নির্ভর বিক্রিয়াগুলো হয়, আলোক নির্ভর বিক্রিয়া, বিক্রিয়াগুলো হয়। আর এইখানে কি কি আছে বলতো, এই যে গ্রানাম চাকতি ছাড়া এখানে কি আছে, স্ট্রোমা আছে না, এইখানে কি স্ট্রোমা আছে না? এই স্ট্রোমার মধ্যে কি হয়, এই স্ট্রোমার মধ্যে তোমার প্রয়োজনীয় সব এনজাইম থাকে সালোক সংশ্লেষণের জন্য। এই কারণে এই স্ট্রোমার মধ্যে তোমার হচ্ছে অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো সংঘটিত হয়, ঠিক আছে? স্ট্রোমার মধ্যে, এটার নাম হচ্ছে স্ট্রোমা। এই স্ট্রোমাতে কি হবে, অন্ধকার পর্যায়ের বিক্রিয়া সংঘটিত হবে, অন্ধকার পর্যায়। এটা হচ্ছে আলোক নির্ভর বিক্রিয়া বা আলোক পর্যায়, এটা হচ্ছে অন্ধকার পর্যায়, ঠিক আছে? এটা এখানে হচ্ছে অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলা সংঘটিত হবে। ওকে, তারপরে আসো, আমাদের C3 ইয়া চক্র শেষ। এখন আমাদের নেক্সট ইম্পর্টেন্ট চিত্র কোনটা আছে, আমাদের হচ্ছে ফুলের লম্বচ্ছেদ আঁকতে হবে, ঠিক আছে?
এই পর্যন্ত আশা করি বুঝছো। এই পর্যন্ত আসা তো সমস্যা থাকার কথা না। যারা হচ্ছে ক্লাসটা দেখতেছো অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। আমি একটু জিরাই নিই, না জিরাইলে হচ্ছে। ওকে, এখন আমরা আসো ফুলের বিভিন্ন অংশগুলো আমরা দেখি। একটু ফুল আঁকা অনেক সহজ, মানে বাচ্চাকালে হচ্ছে ইয়ে করবো। আচ্ছা আমরা একটু লিখে নিই কি নাম। পরবর্তী গুরুত্বপূর্ণ চিত্র, ফুলের বিভিন্ন অংশ। ঠিক আছে, ফুলের বিভিন্ন অংশ। ফুলের বিভিন্ন অংশ। তা কয়টা বাজে? ওকে, ফুলের বিভিন্ন অংশ। ওকে, তাহলে ফুলের বিভিন্ন অংশের ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে এইখানে এইভাবে একটা জিনিস আঁকাবো। এরপরে এই জায়গা থেকে বৃতির অংশগুলো আঁকাবো। এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে বৃতি, রাইট? এরপরে আমরা কি করব? এরপরে এইখানে একটা পেট ফোলা জিনিস আঁকবো, মানে কলসির মতন জিনিস আঁকবো। ঠিক আছে, এটা হচ্ছে ধরো ওকে। তারপর আর কি করব আমরা? এই দিকে হচ্ছে কতগুলা পুংকেশর আঁকায় দিব। দুইটা তিনটা তোমার যে কয়টা মন চায়। তোমার হাতে যত সময় আছে দুইটাও আঁকাইতে পারো, তিনটাও আঁকাইতে পারো, তোমার হাতের সময়ের উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে এখানে আমরা সুন্দর করে হচ্ছে পরাগধানী দিয়ে দিব, তাই তো? এইটা হচ্ছে পরাগদণ্ড, এখানে হচ্ছে আমার পরাগধানী। আচ্ছা যাই হোক, এটা ধরো পরাগধানী আঁকাইছি। এখন আরেকটা কি আঁকাবো, এটারে আর একটু সুন্দর করে আঁকাই। ওকে, এখন কি করব? আমরা হচ্ছে পাপড়ি আঁকাবো। পাপড়িগুলা কেমনে আঁকাবো? ঠিক আছে, এটা ধরো হচ্ছে কি আঁকাইতেছি পাপড়ি। ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার পাপড়ি, এখানে কিন্তু আমার আঁকা হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আমার আঁকা হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন জাস্ট আমরা চিহ্নিতকরণ করব। চিহ্নিতকরণের জন্য কি করব? এই জায়গায় একটা দাগ দিব, আমি বারবার দেখাই দিচ্ছি। এই দাগটা দিয়ে আমরা হচ্ছে মেইনলি সবকিছু সোজা টোজা করার জন্য ইউজ করি, এবং এখানে আমরা প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে চিহ্নিতকরণ করব। আচ্ছা, নিচে থেকে আসি। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম কি? এইটা হচ্ছে আমাদের বৃতি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বৃতি। তারপর এইখানে আমরা একটা জিনিস একটু আঁকাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে মাঝখানে একটা ডিম্বকের মতন গর্ভাশয় আঁকাই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা মাঝখানে একটা গোল্লার মতন আঁকাই দিও। এটা হচ্ছে ডিম্বক। ওকে, এরপরে কি করব? এরপরে এইটার নাম কি? এইটা হচ্ছে আমার গর্ভদণ্ড, রাইট? এইটা কি? গর্ভদণ্ড। তারপর উপরেরটার নাম কি? উপরেরটার নাম হচ্ছে মুন্ড। আর এই নিচের এই জিনিসটার নাম কি? এটার নাম হচ্ছে গর্ভাশয়। এটার নাম কি? গর্ভাশয়। ঠিক আছে, এই তিনটাকে একসাথে আমরা কি নামে ডাকতে পারি? এই তিনটাকে একসাথে আমরা ডাকতে পারি স্ত্রীকেশর, রাইট? এই তিনটাকে একসাথে আমরা কি নামে ডাকি? স্ত্রী কেশর। ঠিক আছে, তারপর এইটার নাম কি?
এইটা হচ্ছে আমার পরাগদণ্ড। তারপর এই জায়গায় যে মাথা আঁকাইছে একটা, এই মাথাটার নাম কি? ধরো এইটা এই থেকে চিহ্নিতকরণ করলাম, এই মাথাটার নাম কি? এটার নাম হচ্ছে পরাগধানী। পরাগধানী। তাহলে এই দুইটাকে একসাথে আমরা কি নামে ডাকি? এই দুইটাকে একসাথে আমরা ডাকি হচ্ছে পুংকেশর। পুংকেশর। তারপর এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে আমার দলমণ্ডল বা দল বা পাপড়ি। আমরা এটাকে লিখবো দল বা পাপড়ি, যেহেতু একটাকে দেখাইতেছি আমরা দল বা পাপড়ি। ঠিক আছে, এবং এইটাই কিন্তু একটা আমার আদর্শ ফুল হয়ে গেল। ঠিক আছে, বুঝাইতে পারছি? এইটাই আমার কি একটা আদর্শ ফুল কিন্তু হয়ে গেল। বুঝাইতে পারছি? তো এই জিনিসগুলা চিহ্নিতকরণের মধ্যে অবশ্যই সুন্দর করে দিয়ে দিবা। তারপর আসো আমাদের নেক্সট জিনিসটা কি? নেক্সট হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন। পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন। পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন, এইটার জন্য আসলে মানে আহামরি কঠিন কিছু না। এটা হচ্ছে প্রথমে যেটা করবা সেটা হচ্ছে একটা ছোট্ট গোল্লা আঁকাই দিবা। প্রথমে একটা ছোট গোল্লা আঁকাই দিবা। এই গোল্লাটার মধ্যে তোমরা কিছু হচ্ছে কাটা দিবা, বাইরের ত্বকে কিছু কাটা থাকে, বুঝছো? পরাগ রেণু। আমরা তো নরমালি পরাগ ধানির ভেতরে কি পরাগ রেণু তৈরি হয়, এবং পরাগ রেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই পরাগ রেণুর বাইরের ত্বকটা হচ্ছে কাটাযুক্ত থাকে। ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে কি? তারপরে হচ্ছে আমরা এই পরাগরেণুটাকে কাটবো। কাটলে কি দেখবো? কাটলে হচ্ছে আমরা দেখবো যে এটা ধরো পরাগরেণুর ইয়া, এইটার মধ্যে একটা ছোট নিউক্লিয়াস আছে, আরেকটা বড় নিউক্লিয়াস আছে। বুঝছো? একটা ছোট নিউক্লিয়াস আছে, একটা বড় নিউক্লিয়াস আছে। আর অ্যাজ ইউজুয়াল বাইরের অংশটা কি থাকবে? বাইরের অংশটা হচ্ছে কাঁটাযুক্ত অমসৃণ আকাই দিবা। বাইরের অংশটা হচ্ছে অমসৃণ। ঠিক আছে, তারপরে কি করব? তারপরে আমার এই অংশটা থেকে নিচের অংশটা একটু নালীর মতন বের হয়ে আসবে। আচ্ছা, এইখানে আমরা চিহ্নিতকরণটা পরে করতেছি। এই ছোট নিউক্লিয়াসটাকে আমরা বলি জনন নিউক্লিয়াস, আর এই বড় নিউক্লিয়াসটাকে আমরা বলি নালিকা নিউক্লিয়াস। তাহলে আমরা এটাই করি। এখানে আমাদের কি হচ্ছে? হালকা একটা ছোট নালীর মতন জিনিস বের হয়ে আসতেছে। ঠিক আছে, আমরা কাটাগুলা এমনি এমনি দেখাই দিতে পারি। বাইরের দিকের অমসৃণ পার্ট, বাইরের দিকের অমসৃণ পার্ট সুন্দর করে দেখাই দিলাম, এবং নালিকা নিউক্লিয়াসটা এইদিকে বের হয়ে আসবে, আর এইদিকে হচ্ছে আমার জন নিউক্লিয়াসটা থাকবে। এবং একটা পর্যায়ে গিয়ে কি হবে? একটা পর্যায়ে গিয়ে আমার এই নালিকা নিউক্লিয়াসটা সুন্দর করে আরো বড় হবে, মানে নালীটা, জনন নালীটা এটা আরো লম্বা হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে আমরা বাইরে অ্যাজ ইউজুয়াল কি দিব? দিব। এবং এই যে জন নিউক্লিয়াস যেটা আছে, এই জন নিউক্লিয়াসটা তোমার দুইটা নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন নিউক্লিয়াসটা কি হবে? দুইটা নিউক্লিয়াসে, দুইটা পুং গ্যামিটে কনভার্ট হয়ে যাবে। এই জন নিউক্লিয়াসটা দুইটা পুং গ্যামিটে কনভার্ট হয়ে যাবে। আমরা দেই, ধরো এখানে একটা পুং গ্যামিট, এখানে একটা পুং গ্যামিট, আর এই দিকে হচ্ছে আমার নালিকা নিউক্লিয়াসটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমি কি পাইলাম দেখো? এখন চিহ্নিতকরণ একদম সহজ। এটা আঁকা কিন্তু একদম সহজ। প্রথমে আমরা এটা কি আঁকছি? এটা হচ্ছে আমার পরাগধানী, মানে পরাগরেণু, সরি পরাগরেণু। তারপর এই নিউক্লিয়াসটার নাম কি? এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস। ওকে, এইটাও হচ্ছে জনন নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসটার নাম কি? এই নিউক্লিয়াসটার নাম কি? এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, এটার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস।
আর এই জননিউক্লিয়াসটাই দুইটা পুং গ্যামিটে কনভার্ট হয়ে গেছে। দেখছো এখানে দুইটা পুং গ্যামিট হয়েছে। তাহলে এইগুলা কি, এই জিনিসগুলা কি, এই জিনিসগুলাকে আমরা কি নামে ডাকবো? এগুলা হচ্ছে পুং গ্যামিট, দুইটা পুং গ্যামিটে কনভার্ট হয়েছে। এই জননিউক্লিয়াস মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা পুং গ্যামিট হয়, কারণ পরাগরেণু অলরেডি কিন্তু হ্যাপ্লয়েড, সো এখানে আর নতুন করে মিওসিস হওয়া সম্ভব না। এইটা হচ্ছে আমার পুং গ্যামিট, ঠিক আছে, এটা হচ্ছে আমার পুং গ্যামিট। আর এই নিচের যে জিনিসটা দেখতেছো নিচে যেটা, এটার নাম কি? এটা হচ্ছে আমার সেই নালিকা নিউক্লিয়াস, ঠিক আছে, নালিকা নিউক্লিয়াস। তাহলে এটা আমার কিসের চিত্র হইল ভাইয়া? এটা হচ্ছে আমার পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটনের চিত্র, ঠিক আছে। এখন আসো আমরা দেখি স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফুটন। তোমার লেখা এত বাঁকা কেন? আমি বুঝি না আমার লেখা এত বাঁকা কেন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, লেখা দিয়ে কি করব। আচ্ছা, তো স্ত্রী গ্যামিটোফাইটের ক্ষেত্রে স্ত্রী রেণু মাতৃকোষ হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের প্রথম কোষ। তাহলে এখানে আমরা প্রথমে যেটা করব, এরকম একটা ডোম শেপ একটা জিনিস আঁকবো। এরপর এইখানে আমরা একটা নিউক্লিয়াস আঁকাবো। এই নিউক্লিয়াসটাই হচ্ছে আমার স্ত্রী রেণু মাতৃকোষ, ঠিক আছে। এখানে আমরা একটু হালকা পাতলা কয়েকটা কোষ দা বোঝানোর জন্য হচ্ছে এরকম কয়েকটা দাগ টেনে দিব, ঠিক আছে, এখানে কয়েকটা দাগ টেনে দিব। ওকে, এরপর যেটা হবে, এই স্ত্রী রেণু মাতৃকোষ, এই কোষটা হচ্ছে আকৃতিতে এবং সাইজে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা আমরা এটাকে হচ্ছে সুন্দর করে এখানে দেখাই। এটা ধরো হচ্ছে আমি যেটা আঁকাইছি সেটা এরকম হয়ে গেল। এটা বাইরের দিকে ধরো একটা ডিম্বকের মতন আছে, এটা হচ্ছে ডিম্বক মূল, বুঝছো, এটা হচ্ছে ডিম্বক মূলের অংশ। আচ্ছা যাই হোক, তো এখানে আমি কি করব, এই জায়গায় হচ্ছে আমার এই স্ত্রী রেণু মাতৃকোষ যেটা, এটা আকৃতিতে অনেক বড় হবে, ঠিক আছে, আকৃতিতে অনেক বড় হবে। ওকে, এখানে হচ্ছে একটু কোষ বুঝায় দেওয়ার জন্য ই করে দিই, ঠিক আছে। এই জিনিসটা আকৃতিতে অনেক বড় হবে, মনে হবে যেন হাত দিয়ে এটা ধরে রাখছে, মানে মাঝখানের কোষটা বড় হয়ে গেছে। এই স্ত্রী রেণু মাতৃকোষটা আকৃতিতে একটু বড় হবে। বড় হওয়ার পর কি হবে, এই স্ত্রী রেণু মাতৃকোষটা কি ডিপ্লয়েড। এই ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোষের মধ্যে তোমার মিওসিস কোষ বিভাজন হবে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কয়টা কোষ তৈরি হয়? তোমরা সবাই জানো কয়টা কোষ তৈরি হয়, সবাই জানো, এটা হচ্ছে আমার টোটাল 4টা কোষ তৈরি হবে। কয়টা কোষ তৈরি হবে? টোটাল 4টা কোষ তৈরি হবে, 4টা নিউক্লিয়াস তৈরি হবে, 1 2 3 4, ঠিক আছে। এগুলোর মাঝখানে মাঝখানে হচ্ছে একটু কোষ আঁকায় দিবা, ঠিক আছে, এগুলা কোষ, এগুলো সবই কোষ। ঠিক আছে, এগুলা কোনো বিষয় না, এগুলো হচ্ছে কোষ। মানে কতগুলা ডোরা কাটা দাগের মতন দিবা, কিন্তু এইটা যাতে বোঝা যায় এটা হচ্ছে প্রত্যেকটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস আঁকাইতে হবে কিন্তু, এগুলো প্রত্যেকটা নিউক্লিয়াস, ঠিক আছে। এখন 4টা কোষে কনভার্ট হইলো, একটা স্ত্রী রেণু মাতৃকোষ 4টাতে কনভার্ট হইলো। এখন দুঃখের বিষয় হচ্ছে 4টার মধ্যে এই সবের নিচেরটাই শুধুমাত্র ভ্রূণথলি গঠনে অংশ নেয়, বাদ বাকি 3টা নষ্ট হয়ে যায়। সেটাই আমরা এখানে দেখাবো কিভাবে। 1 2 3, এই যে দেখছো, এইখানের এই নিউক্লিয়াসটাই শুধু মানে এই স্ত্রী রেণুটাই শুধু বাকি রয়ে গেল। স্ত্রী রেণু মাতৃকোষ থেকে 4টা স্ত্রী রেণু তৈরি হবে, 4টা স্ত্রী রেণুর মধ্যে 3টা নষ্ট হয়ে যাবে, একটা হচ্ছে বাকি থাকবে। এটা হচ্ছে আমরা এখানে দেখাই দিই, এটা থেকে এটা, তারপরে হচ্ছে এইটা, ঠিক আছে। এরপরে কি হবে, এইটা মাইটোসিস বিভাজন হবে। এই নিউক্লিয়াসটার মাইটোসিস বিভাজন হয়ে 2টা নিউক্লিয়াস হবে। একটা নিউক্লিয়াসের মাইটোসিস বিভাজন হয়ে কয়টা হয়? 2টা হয়। তাহলে 2টা করবে কি, 2 মেরুতে গিয়ে অবস্থান নিবে। দেখাই কিভাবে 2 মেরুতে গিয়ে অবস্থান নিবে।
দেখছো এখানে হচ্ছে দুইটা নিউক্লিয়াস দুই মেরুতে, মানে এটা মাইটোসিস বিভাজন হয়েছে, দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, দুইটা নিউক্লিয়াস দুই মেরুতে গিয়ে অবস্থান নিছে। এখন যেটা হবে এই নিউক্লিয়াসটা আরো দুইবার মাইটোসিস বিভাজন হবে। আরো দুইবার মাইটোসিস বিভাজন হইলে কি হবে, প্রথমবার মাইটোসিস একটা মাইটোসিস বিভাজন হইলো, ধরো প্রথমবার একটা মাইটোসিস বিভাজন হইলে কি হবে, এই প্রত্যেকটা থেকে একটা একটা নতুন হবে, এইটা দুইবার হবে, এইটা দুইটা হবে, তাই না? এখানে দুইটা, এখানে দুইটা। এইটা যদি আবার মাইটোসিস বিভাজন হয় তখন কি হবে, তখন চারটা হবে, দুইটা ছিল না ডাবল হয়ে যাবে। তাহলে হচ্ছে এখন ধরো এখানে কি আছে, এই জিনিসটা হচ্ছে এখন এক দুই তিন চার, ঠিক একইভাবে এক দুই তিন চার ডাবল হয়ে গেছে। এখানে দুইটা ছিল, দুইয়ের ডাবল হয়ে গেছে, কারণ আবার মাইটোসিস বিভাজন হয়েছে। তাহলে এখানে দুইটা ছিল, একবার মাইটোসিস হয়েছে, দুইটা হয়েছে, তারপরে আবার মাইটোসিস হয়েছে, চারটা করে হয়েছে। এখন যেটা হবে এই চারটা চারটা, এই প্রত্যেকটা থেকে একটা করে নিউক্লিয়াস মাঝখানে চলে আসবে, একটা করে নিউক্লিয়াস মাঝখানে চলে আসবে। তাইলে আমরা দেখাই, আচ্ছা আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই, তোমরা তো হচ্ছে পেন্সিল দিয়ে আঁকাবা, আমারটা যাতে বোঝা যায়। এইটা হচ্ছে তিনটা নিউক্লিয়াস, আর এই দিকে হচ্ছে তিনটা নিউক্লিয়াস। তাহলে উপরে তিনটা নিচে তিনটা, ঠিক আছে, এটা তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকাবা। উপরে তিনটা নিচে তিনটা, আর মাঝখানে কি চলে আসবে, মাঝখানে হচ্ছে দুইটা নিউক্লিয়াস চলে আসবে, দুইটা নিউক্লিয়াস চলে আসবে। তাহলে এখানে চারটা ছিল, চারটা ছিল, চারটা থেকে কি হইলো, চারটা থেকে আমার এইখানে উপরে থেকে একটা চলে আসছে, আর নিচে থেকে একটা চলে আসছে। উপরের থেকে একটা, নিচে থেকে একটা, তাইলে উপরের থেকে একটা, নিচে থেকে একটা, আইসা মাঝখানে দুইটা হয়ে গেছে। এখন দেখো আসল মজা হচ্ছে, এখন এখন হচ্ছে আমার একটা পূর্ণাঙ্গ ভ্রূণথলি তৈরি হবে। কিভাবে তৈরি হবে দেখো, এই যে নিউক্লিয়াস, এগুলো তো এখন নিউক্লিয়াস অবস্থায় আছে, এই নিউক্লিয়াস গুলার চারপাশে সামান্য সাইটোপ্লাজম আইসা জমা হবে। তাহলে আমরা আঁকাই, আমরা বোঝার সুবিধার্থে এখানে একটু ভিন্ন কালার ইউজ করতেছি। ঠিক আছে, আর মাঝখানে কি ছিল আমার, গোল। ওকে, এখন এই জায়গায় হচ্ছে আমি প্রত্যেকটাতে হচ্ছে নিউক্লিয়াস আঁকাই। এখানে তো প্রত্যেকটা এখন কোষ, তাই না, এগুলো প্রত্যেকটা এখন কোষ। এখন দেখো, এখন এইটা হচ্ছে আমার একটা পূর্ণাঙ্গ ভ্রূণথলি। এই ভ্রূণথলির মধ্যে কি কি আছে আমরা দেখি। এই যে নিচের দিকের যেটা, মানে ডিম্বক মূলের দিকে যেটা, এইখানে এই মাঝখানের কোষটা কি আকৃতিতে বড় না, এই বড় কোষটাকে আমরা ডাকি ডিম্বাণু। এটাকে কি নামে ডাকি, এইটার নাম হচ্ছে ডিম্বাণু। আর দুই সাইডে, ডিম্বাণুর দুই সাইডে যেই দুইটা কোষ আছে, এদেরকে আমরা কি নামে ডাকি, এদেরকে ডাকি আমরা সহকারী কোষ। সহকারী কোষ, ওকে। আর এই ডিম্বাণু এবং সহকারী কোষ, বা এই তিনটা কোষকে একসাথে আমরা ডাকি ডিম্বাণু যন্ত্র। এই ডিম্বাণু সহকারী কোষ, এই তিনটা কোষকে একসাথে আমরা ডাকি হচ্ছে ডিম্বাণু, কি কালার নিব এটাই বুঝি না, ডিম্বাণু যন্ত্র। ঠিক আছে, ডিম্বাণু যন্ত্র। আর এই মাঝখানে যেই দুইটা নিউক্লিয়াস আছে, এদেরকে আমরা কি নামে ডাকি, এই মাঝখানে নিউক্লিয়াস গুলাকে আমরা ডাকি হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এগুলারে কি নামে ডাকি, এগুলাকে ডাকি গৌণ, গৌণ নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকা। ঠিক আছে, এখন তাইলে উপরের তিনটাকে আমরা কি ডাকি, উপরের তিনটা হচ্ছে এই ডিম্বাণু আর সহকারী কোষের উপরের তিনটাকে আমরা ডাকি প্রতিপাদ যন্ত্র বা প্রতিপাদ কোষ। মানে এগুলা হচ্ছে নাম হচ্ছে, এটার নাম হচ্ছে প্রতিপাদ কোষ, এটার নাম কি, উল্টা দিকেরটার নাম হচ্ছে এটা কি কালি দিয়ে দেখা, এটা দিয়ে দেখি, প্রতিপাদ কোষ।
আর এই তিনটা কোষকে একসাথে আমরা ডাকি প্রতিপাদক যন্ত্র। ঠিক আছে, বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের স্ত্রী গ্যামিটোফাইটের পরিস্ফুটনের চিত্র। আমি তোমাদেরকে হালকা বুঝাই দেওয়ার চেষ্টা করছি, তোমরা অলরেডি বুঝো, জাস্ট চিত্রটা হালকা বুঝাই দিছি। তো এইখান থেকে তোমাদের এই তিনটা চিত্র, এই উদ্ভিদের প্রজনন এই পার্টটুকু থেকে লাগবে। আরেকটা জিনিস যেটা আমি ওইটা আঁকাই দিব না, সেটা হচ্ছে জীবের পরিবেশ চ্যাপ্টার থেকে তোমাদের শুধু একটা চিত্রই লাগবে, সেটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। এইটা আমি তোমাদের সেলফ প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম। এইটা খুবই সহজ চিত্র, এটা আমার আসলে আঁকার দরকার নাই, খুবই ইম্পর্টেন্ট চিত্র। আর এটা অনেক সময় আসতেও পারে, এটা তুমি হচ্ছে নিজে প্র্যাকটিস করবে। এটা কি বললাম? এটা হচ্ছে সেলফ প্র্যাকটিস। এটা কি প্র্যাকটিস? সেলফ প্র্যাকটিস। এটা নিজে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিলাম। খুবই সহজ চিত্র, জাস্ট হচ্ছে একটু নিজে প্র্যাকটিস করবে। ঠিক আছে, পুকুরের বাস্তুতন্ত্র, এটা খুবই সহজ, একটা পুকুর আঁকাবা, ছোট মাছ বড় মাছ আঁকাবা। তো আশা করি তোমরা এইখানকার প্রত্যেকটা চিত্র খুব সহজ করে সুন্দর করে বুঝছো। আমরা মানে যেই চিত্রগুলো আমাদের দরকার, এই চিত্রগুলাই কিন্তু আমি তোমাদেরকে আঁকায় দেখাইছি। এইখানে তোমরা প্রাণী কোষের চিত্রগুলো একটু দেখে নিবা, কারণ এখানে আমি যা আঁকাইছি এই জিনিসগুলাই প্রাণী কোষে জাস্ট আঁকাই দিবা। আর বাদ বাকি সবকিছুই কিন্তু সেম। আমি তোমাদেরকে সবকিছুর চিত্র সহজ করে দেখায় দেওয়ার চেষ্টা করছি। চিত্রগুলো সবসময় চিহ্নিতকরণটা ঠিকভাবে করবা এবং চিত্রটা ঠিকভাবে আঁকবা। চিত্র সুন্দর হওয়া, কুৎসিত হওয়া, এটা কোনো ম্যাটার করে না, এটা চিত্রটা পরিষ্কার করে আঁকবা, তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তো এই চিত্রগুলা তোমরা একটু বাসায় আরেকবার প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ বায়োলজিতে এই কয়েকটা চিত্র থেকে ইনশাল্লাহ ঘুরে ফিরে প্রশ্ন আসবে। এই চিত্রগুলো একটু প্র্যাকটিস করে যাও, এবং চিত্রের উপর কিন্তু অনেক মার্কস ক্যারি করে। ঠিক আছে, সৃজনশীলে। সো সিকিউতে ভালো করে চিত্র আঁকবা। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর অবশ্যই শিখর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। তো আর পরীক্ষা তো ইনশাল্লাহ তোমরা খুব ভালো দিচ্ছ আশা করি। বায়োলজি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রতি একটাই সাজেশন থাকবে, পরীক্ষায় যাওয়ার সময় অবশ্যই কলম, পেন্সিল, শার্পনার, রাবার এই জিনিসগুলো সুন্দর করে নিয়ে যাবা। ছোট একটা স্কেল নিবা, পেন্সিল কম্পাস নিবা, এবং পেন্সিল কম্পাসে একটা আলাদা পেন্সিল নিয়ে যাবা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। এই বায়োলজি পরীক্ষায় যাতে তোমাদের সবার 90% 90 আপ নাম্বার থাকে, এর জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকো।